স্যার লাইভ কিন্তু শুরু হয়ে গেছে মনে হয়। আজকে কি নিয়ে উঠছেন স্যার? আজকে মানে এত ডাইনি না, আজকে মানে এমন বেসিকের পরে হলো বিগত 2026 সাল থেকে ক্লাসই আলাদা আলাদা, মানে 26 সালে মানে ওই টপিকটা পড়াবো, টপিকটা পড়াবো 2026 যাবতকাল যতগুলো প্রশ্ন আসছে এগুলো সব শুনুন। মাশাআল্লাহ, মানে এক একটা টপিক ধরবো, এক একটা টপিক বোঝানোর পরে ওই টপিক রিলেটেড যত চাকরি পরীক্ষা আসছে তার মানে ওগুলো সব একটা স্টুডেন্ট নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য নারীবাচক শব্দ আগে পুরো বেসিকটা কমপ্লিট। এই কয়টা জানলে, স্টুডেন্ট জানলে বিসিএস প্রাইমারি নিবন্ধন যে কোনো চাকরি পরীক্ষায় 100% কমন পাবে। এবং আজকে ক্লাসে এটা ওদের মুখস্থ হয়ে যাবে এবং ক্লাসের পরে আমি যে এটা থেকে 10টা প্রশ্ন আছে বিগত আসছে, 10টা টাস টাস করে জবাব দিতে পারবে। এরকম আমরা বিভিন্ন টপিক গুলো রাখছি স্যার, এগুলো দেখবেন। শুধু এটা না, মানে প্রত্যেকটা মানে শুধু নিত্য পুরুষ না, নিত্য স্ত্রীও আছে, ঠিক আছে? মানে যে কটা আছে, মানে এই যে নিত্য পুরুষ বাচক এই কটা বললেই হবে, এর বাইরে থেকে একটা বলা লাগবে। তারপরে একটা মানে গুছানো ক্লাস, এক কথায় গুছানো করা ক্লাসটা, অর্থাৎ শুধু এমসিকিউ না। আজকে ক্লাস থেকে আমরা একটা গুছানো ফরম্যাট পেতে যাচ্ছি। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা ইতোমধ্যে যুক্ত হয়েছি, প্রত্যেকে আমরা আজকে ক্লাসটাকে একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দিব। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি স্যার, ততক্ষণ আপনি কথা বলেন। আমরা আজকে ক্লাসটা সবাই মিলে একটু এনজয় করতে চাচ্ছি। ওকে, আমার কলিজার ভাই সবাই 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 একটু রেসপন্স করে নিন। বুঝে নাই তো সাব্বির, এই ক্রস পোস্ট করস নাই? আচ্ছা এই তো আসেন, একটু ঝটপট আমরা একটু জয়েন করে ফেলি, একটু দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা সবাই আমরা একটু লাইভটাকে শেয়ার করে দেই আমার কলিজার ভাই কলিজার বোনেরা শেয়ার করে দেন। কি করব? অস্থির কিন্তু। আর বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক জায়গায়, তাই না? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে কেমন আছেন সবাই একটু কমেন্টে জানান। আজকে কিন্তু আমাদের অফিসে অনেক ভিজিটর আসছে, বিশেষ করে যারা নিবন্ধন পরীক্ষা দিবে, না? কারণ টুকটাক জেনেই গেছেন নিবন্ধনের যেহেতু চেয়ারম্যান দায়িত্ব চলে আসছে এবং আগামী সপ্তাহে বৈঠক হবে এবং বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে। ধরে নেন আগামী মাসে নিশ্চিত পাচ্ছেন প্রায়, মানে নিবন্ধনের সার্কুলারটা নিশ্চিত পাচ্ছেন। এই জন্য একটু নড়ে চড়ে বসতে হবে, পড়াশোনাটা কিন্তু হাত দিতে হবে যারা আছেন আমাদের। আর সমাজসেবা পরীক্ষাটা কিন্তু আর 1.5 মাস পরেই নিয়ে নিবে, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন যে সমাজসেবা প্রশ্নটা করবে আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবি ডিপার্টমেন্ট দায়িত্ব কিন্তু তারা নিচ্ছে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই, আইবি অনেক ভালো প্রশ্ন করে, সেটা আপনারা ভালো করে জানেন। এই জন্য কি করতে হবে? একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। এবং ইন্টার পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ যে পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু হবে। যারা অ্যাপ্লাই করে রেখেছিলেন পরীক্ষাটা হবে এবং হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু হবে। কারণ এই প্রাইমারি প্রধান শিক্ষক চাকরিটা খুবই ভালো একটা চাকরি এবং সম্মানজনক একটা, বলা যায় যে একটা আপনি প্রতিষ্ঠানের প্রধান কিন্তু সেখানে, এবং স্যালারিটাও ভালো হবে এবং আপনি চাইলে পরবর্তীতে পদে আবার আপনি এটিও হয়ে যেতে পারবেন। সুতরাং পরীক্ষাটা কেউ মানে একটু অবহেলা করবে না, ভালো করে পড়াশোনা করবেন। 51তম বিসিএস সার্কুলার তো রেডি দিয়ে দিবে, আর আজকে তো 50তম বিসিএস এর প্রিলি রেজাল্ট কিন্তু দিয়ে দিল আজকে। এবং ভাইবা কিন্তু আমরা এখানে ভাইবা কোর্স বিসিএস এর একদম ডেমো সরাসরি ভাইবা এবার আবার আয়োজন করব এখানে, সরাসরি পিএসসির মেম্বার দিয়ে ভাইবাটা আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। যারা আপনাদের পরিচিত যারা আছে, যারা টিকছে এবার লিখিত পরীক্ষায় বিসিএস 50-এ, তাদের কিন্তু আমরা ফ্রি উন্মুক্ত ভাইবা নিয়ে নেবো, একেবারে কোনো টাকা পয়সার জন্য আমরা নিব না। স্যার কতটুকু সময় দেবেন একটু আমাদের? আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা একটু ঝটপট কমেন্টে জানিয়ে দিব যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমরা কিন্তু অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। একটু আগে ম্যাথ ক্লাস করলাম, ম্যাথের ক্লাস কেমন ছিল একটু কমেন্ট করতে থাকেন। আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকে এই সেশনে অংশগ্রহণ করেছেন একটু ঝটপট কমেন্ট করেন, কারণ আজকে নাসির স্যার কিন্তু অনেক ইউনিক ভাবে আজকে স্লাইডটা সাজাইছে এবং গুছাইছে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবো যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা আজকে এই সেশনে অংশগ্রহণ করেছি। স্যার 200 স্টুডেন্ট আসলেই আমরা হচ্ছে আমাদের ক্লাস শুরু করে দেব, ক্লাসটা শুরু করে দেব। ওকে, আচ্ছা সবাই একটু আলী, এই যে দেখেন অনেক স্টুডেন্ট আমি দেখি প্রতিদিন, অনেকের আইডিয়া আমরা এখানে দেখি যারা নিয়মিত ক্লাস করে। আচ্ছা এই কিছুক্ষণ আগে 8টার ব্যাজে এই মামিনুল স্যারের যে ম্যাথের ক্লাসটা হলো, কারা কারা করছেন একটু কমেন্টে জানান তো, ক্লাসটা কেমন লাগছে? ম্যাথের ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে জানান তো সবাই, একটু কমেন্ট করবেন সবাই আর যুক্ত হয়ে যাবেন, সবাই একটু যুক্ত হয়ে যাব আমরা দ্রুত দ্রুত দ্রুত। বাড়ি নেই, গাড়ি নেই, ঋণ নেই, দুশ্চিন্তাও নেই। সুন্দর একটা কথা যে বাড়ি নেই, গাড়ি নেই, ঋণ নেই, দুশ্চিন্তাও নেই। কিন্তু আমাদের বেকারদের দুশ্চিন্তা আছে, একটা চাকরির দুশ্চিন্তা সবার মনে। অনেকে বয়স শেষ হয়ে যাচ্ছে, সবাই শুধু আপনারা ফোন দেন স্যার নিবন্ধন সার্কুলার দিবে কবে কবে। আমরাও তো চাই যে একটা সার্কুলার দিলে আপনাদের কিছু হোক। অনেকের এজ আবার শেষ হয়ে যাচ্ছে, তাই না? শেষ হয়ে যাচ্ছে, তবে সার্কুলার অনেকগুলোই পাবেন, কারণ কাছাকাছি অনেক পাবেন। দেখবা যে 1 মাস পরে আবার দিয়ে দিবে প্রাইমারি সার্কুলার, ঠিক আছে? একসাথে 2টা সার্কুলার চলবে। এবার আমাদের এসআই সার্কুলার আবার রেডি আছে, এসআই এবং সার্জেন্ট দুইটা ভালো, দুইটা চাকরি যারা আছেন তাদের একটা হাইট ভালো আছে, তারা আবার রেডি থাকেন। সার্কুলার কিন্তু
আসতেছে এবং অনেকগুলো সার্কুলার কিন্তু প্রতি শুক্র শনিবার তো 10 থেকে 20 গ্রেডের মন্ত্রণালয় অধিদপ্তর এগুলো তো আসতে আছে এবং রিসার্কুলার পাচ্ছেন কিন্তু আপনারা অনেকে যারা আগে চাকরির সুযোগ পান না, অর্থাৎ যাদের অনার্স কমপ্লিট হয় নাই, যারা সুযোগ পাচ্ছিলেন না আবেদন করার, এবার রিসার্কুলারগুলোও চলে আসতেছে, সেগুলো আপনারা আবেদনের সুযোগ পাচ্ছেন। এখন এগুলোর জন্য একটু পড়াশোনা লাগবে। আজকে ক্লাসটা করলে বুঝতে পারবেন যে কি, তবে আজকে ক্লাসটা ওয়াদা করতে হবে ক্লাস শেষ পর্যন্ত, রাত যদি 1টাও বাজে 1টা পর্যন্ত থাকতে হবে আমার সাথে, এবং দেখবেন যে কত বেসিক ক্লাসের ভিতর থেকে কিভাবে 2026 সালে যত চাকরি পরীক্ষা আসছে সব প্রশ্নগুলো আমি সলভ করাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। খুবই ভালো আছি স্যার, অসাধারণ টেকনিক ছিল ম্যাথ ক্লাসটা। এই তো দেখছেন অনেক সুন্দর একটা কমেন্ট করছে স্যার, থ্যাংক ইউ একদম। ও স্যার মানে সেই লেভেলের ক্লাস ছিল। আচ্ছা, আমার কলেজের ভাই কলেজের বোনেরা যারা ইতিমধ্যে আমরা যুক্ত হয়ে গেছি, আমরা জানি যে আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত হয়ে থাকে। যারা পেইড ব্যাচে ক্লাসগুলো করেন তারাও জানেন যে জব মেডিসিন আসলে কতটা সুপার ডেডিকেশন দিয়ে আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকে। ইতিমধ্যে আপনারা একটু আগে ম্যাথ ক্লাস করেছেন, প্রায় শেষ পর্যন্ত স্যার 400 450 স্টুডেন্ট শেষ পর্যন্ত লেগেছিল এবং লাস্ট 1 মিনিট পর্যন্ত আমি দেখছি 300 স্টুডেন্ট ক্লাস করছে মাশাআল্লাহ। এবং যারা ক্লাস করেছেন অনেক সুন্দরভাবে উপভোগ করেছেন। দেখেন, জব মেডিসিনের প্রতিটা টিচার এক্সপিরিয়েন্স এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন। ওই যে অনলাইনের শুধু স্লাইড নির্ভর টিচার না, আমাদের এখানে যারা টিচার আছে অনলাইনে যেমন মাতাইতে পারে, অফলাইনও মাতাইতে পারে। অনলাইন অফলাইন ডুয়াল ভার্সনে যারা যুদ্ধ করতে পারে তারা হচ্ছে রিয়েল টিচার, তারা হচ্ছে রিয়েল হিরো। শুধু অনলাইনে স্লাইডের উপর কয়েকটা ম্যাথ করাই দিলাম, কয়েকটা ইংলিশ পড়াই দিলাম, কয়েকটা ইয়া পড়াই দিলাম, বাংলা পড়াই দিলাম, তাইলে আমি টিচার, ব্যাপারটা এরকম না। সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই আমরা লাইভটাকে একটু শেয়ার করে দেব। স্যার 200 স্টুডেন্ট চলে এসেছে, আমরা এখন শুরু করে দিই। না, আমরা এখন গিফটের আয়োজনটা বলি। ও গিফট বলা হয় না, আমি গিফটটা বলিনি এই জন্যই। এখন বাজে 9:58। স্যার আমাকে একটু মার্কারটা দিলে ভালো হয়। স্যার নাই তো, তাহলে দুইটা কেরিয়ার প্লাস দেওয়া, দুইটা আমাদের ই দাও, জব কি জানো আমাদের সমাজসেবা বই। সমাজসেবা বই। আচ্ছা, যেহেতু আজকে এখন বাজে হচ্ছে 9:58, আমি জাস্ট 10:08 পর্যন্ত 10:08, এই 10:08 মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং মেনশন করবেন, যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবেন, এরকম 4জন 4টা বই, 4জনকে বই দেই। বাহ, কেরিয়ার প্লাস বাংলা অর্থাৎ সমাজসেবার বই। এবং সমাজসেবার বই। সমাজসেবার বই পাবে হচ্ছে স্যার 2 পিস, সর্বোচ্চ শেয়ারকারী একদম, সর্বোচ্চ মেনশনকারী। আর ক্যারিয়ার প্লাস বই পাবে হচ্ছে 2 পিস। তাহলে আমরা সবাই একটু শেয়ার করে জাস্ট কমেন্টে ডান লিখি 2 পিস। সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখি। আর তার আগে আজকের ক্লাসটা কেন এক্সক্লুসিভ এটার ব্যাখ্যাটা আমি একটু দেই। দেখেন, বেসিক এমসিকিউ দেখছেন, অর্থাৎ আপনার সব পারবে, দেখবেন সব পারবে। দেখেন আবার এই যে বেসিক, একটু পরে আবার বেসিক, এই যে বেসিক আবার এমসিকিউ। ও মাই গড, টু রুল আপ। অর্থাৎ আপনি বেসিক এমসিকিউ একদম নিখুঁত একটা ক্লাস পেতে যাচ্ছেন আজকে বাংলার। কারণ আমি একটু আগে ম্যাথের ক্লাস নিলাম, আমার প্ল্যান ছিল যে ম্যাথের ক্লাসটা সবাইকে দিয়ে দিব, কিন্তু আর আজকে এই যে আমরা কিন্তু সমাজসেবার বই আর ক্যারিয়ার প্লাস বই, এই যে 2টা বই গিফট পেতে যাচ্ছি। এই যে সমাজসেবার বই আর এই যে ক্যারিয়ার প্লাস বই, 4টা বই কিন্তু আমরা গিফট পেতে যাচ্ছি। আমরা অলরেডি প্রায় অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। আমরা সবাই ধুমায়া শেয়ার করি, ধুমায়া মেনশন করি। স্যার সময় যেহেতু আমাদের আরো 9 মিনিট আছে, এই 9 মিনিটের মধ্যে সবাই শেয়ার করতে থাকুক, মেনশন করতে থাকুক, ততক্ষণ আপনি আলোচনা শুরু করে দেন। অস্ত্রটা দেন। বাহিরে রিমঝিম বৃষ্টি, কিন্তু অস্থির বৃষ্টি, তাই না? একজন বলছে স্যার কিভাবে শেয়ার করবো, আমি একটু বলে দিই। হ্যাঁ, এই যে মোবাইলটা হাতে নিলেন, মোবাইলটা হাতে নেওয়ার পর আপনার এখানে এত কম দেখায় এটা ব্যাকডেটেড মোবাইল। ওমা, আপনার তো আর বড় কম দেখে। আচ্ছা, এই যে আপনি জব মেডিসিন পেজে গেলেন, আমি একটু দেখাই দিই স্যার, তাহলে ওরা শেয়ার করতে পারবে। জব মেডিসিন পেজে গিয়ে আপনি এই যে কর্নারে দেখেন একটা শেয়ার অপশন আছে, এই যে শেয়ার, এই শেয়ার অপশনে গিয়ে আপনি কি করবেন, এখানে এই যে গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে আপনি যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি সেই গ্রুপগুলোতে কি করবেন, শেয়ার করবেন। গ্রুপগুলোতে আপনি কি করবেন, শেয়ার করবেন। গ্রুপগুলোতে আপনি কি করবেন, শেয়ার করবেন। গ্রুপগুলোতে আপনি কি করবেন, শেয়ার করবেন। আর এই শেয়ারের সংখ্যাটা যদি আপনার সর্বোচ্চ হয় তাহলে আপনি কিন্তু আপনাদের কি করতে পারবেন, আপনি আজকের এই গিফটটা করতে পারবেন, অর্জন করে নিতে পারবেন। আর কমেন্টে গিয়ে কি করবেন, মেনশন করার সময় @ ইউজ করবেন। এই @ ইউজ করলে, ধরেন আপনি রহিমকে মেনশন করতে চাচ্ছেন, তাহলে লেখেন RAHIM, অথবা আর দিয়ে আমার যতগুলো ফ্রেন্ড আছে, আমার কিন্তু অলরেডি ফ্রেন্ড গুলো চলে আসছে, তাহলে আমি এদেরকে মেনশন করতে পারবো। এই যে মেনশন করে দিয়ে আমি হচ্ছে একাধারে মেনশন করতে থাকবো। স্যার অলরেডি 300 চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে, ওকে। আচ্ছা, আমরা শেয়ার করতে থাকি, গিফট নিতে থাকি।
এবং আমার ক্লাসটা আছে, ক্লাসটা দেখবেন সব সময় এক্সক্লুসিভ ক্লাস। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলা হয়েছে, দেখেন তো কি বলা হয়েছে এখানে, একটু দেখেন এখানে কি বলেছি, নিত্য স্ত্রীবাচক শব্দ। এটা কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষা দেখবেন 2026 সালের প্রশ্নের প্যাটার্ন গুলো যদি দেখেন, এই নিত্য স্ত্রীবাচক শব্দ বা অর্থ নিত্য নারীবাচক শব্দ অনেকগুলো জব পরীক্ষায় এসেছে, ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে বলছে নিত্য মানে কি, নিত্য মানে প্রতিদিন বউ হয় এরকম মানে অনেকে মনে করে স্যার নিত্য নারীবাচক বা নিত্য মানে প্রতিদিন একটা করে বউ হবে, প্রতিদিন একটা করে বউ লাগবে এরকম, হ্যাঁ প্রতিদিন একটা করে বউ লাগবে, ঠিক আছে, এরকম একটা আসলে অর্থাৎ এই জিনিসটা হলো এমন একটা শব্দ যে শব্দটার কোনো পুরুষবাচক শব্দ না, অর্থাৎ লেডিসদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এখানে একটা শব্দ বলে পেতনি, এই পেতনি শব্দটা আমরা কি পুরুষদের ক্ষেত্রে বলি, পেতনি পুরুষদের কিছু বলি, পুরুষরা যদি পেতনি টাইপের হয় তার আগে আমরা কিন্তু বলি না কিছু। এই জন্য যে এই পেতনি শব্দটার কোনো পুরুষবাচক শব্দ নেই, যে কারণে এই পেতনি হলো নিত্য স্ত্রীবাচক শব্দ। আবার দেখো এই রূপসী, আমরা কিন্তু এই রূপসী এই শব্দটা শুধু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে বা অন্য কারো ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। আমরা কি বলি কি সুন্দর রূপসী ছেলে হেঁটে যাচ্ছে, এরকম কিন্তু বলি না, ঠিক আছে। অর্থাৎ যে শব্দগুলো কোনো পুরুষবাচক নেই, অনলি নিত্যবাচক, অর্থাৎ লেডিসদের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করি, এবং এই শব্দগুলোর কোনো পুরুষবাচক শব্দ হয় না, ওই শব্দগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এখানে যে কটা বলছি এর বাইরে জীবনও আসবে না। পেতনি, পেতনি বানানটা কিন্তু এভাবে বাজারে গাইডে পেতনি বানানটা এভাবে দেওয়া, এই পেতনি বানান কিন্তু ভুল, ভালো করে খেয়াল রাখবা। রূপসী বানানটা বাজারে গাইডে দীর্ঘ দাও, রূপসী বানানটা ভুল, এই কারেক্ট বানান কটা শিখে নিলাম। কুলটা, আমরা বলি কুলটা নারীকে বর্জন করো, অর্থাৎ যে নারীটা একটু খারাপ টাইপের হয়, হ্যাঁ এই মেয়েদেরগুলোকে আমরা কুলটা বলি, কিন্তু পুরুষ যতই খারাপ হোক তাদেরকে আমরা খারাপ বলি না। এবার দেখো সতীন বানানটা, এখানে দেখো এই কিউট বানানটা বাজারে গাইডে দেখো এগুলো বানানে ভুলে ভরা, তা সতীন বানান কিন্তু এটা ভুল, সতীন বানানটা রস্বইকার। তা সতীন আমরা জানি এই শব্দটারও কোনো আর পুরুষবাচকতা নেই, ঠিক আছে। এবার সৎ মা, এবার আমরা কেউ বলি না কিন্তু সৎ বাবা বা সৎ বাবা কিন্তু আমরা কাউকে বলি না, তাই সৎ মা এই শব্দটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি। ডাইনি, আমরা কিন্তু অ্যাভেলেবেল বলে ডাইনি, মেয়েদেরকে অ্যাভেলেবেল ডাইনি, শাকচুনি এগুলো বলে গালি দিই, এই গালিগুলো শুধু মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য, এগুলো কোনো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না। এই যে শাকচুনি, দায়, এই দায়ী শব্দটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। সধবা, এই যে যেটা বিয়ে করছে, মানে সধবা অর্থাৎ যার বিয়ে হয়েছে তাকে আমরা কি বলি সধবা, আর এই বিপরীত শব্দ কি বিধবা, এর বিপরীত শব্দ হলো বিধবা, অর্থাৎ যার স্বামী আছে, অর্থাৎ যার এক পিস দুই পিস স্বামী আছে তাকে আমরা কি বলি সৎবা বলি। বন্ধা, আমরা বুঝি বন্ধা তার পুরুষের ক্ষেত্রে কোনো কিছু বন্ধা ব্যবহার করে না, বন্ধা শব্দটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা। বাইজি, যারা ধুমতারাক্কা ড্যান্স করে, টেকার বিনিময়ে যারা ড্যান্স করে তাদেরকে কি বলে বাইজি। আর ছেলেরা যদি ড্যান্স করে ওদের কিছুই বলা হয় না আসলে। সপত্নী, অর্থাৎ যার পত্নী আছে তাকে আমরা কি বলি সপত্নী। বিমাতা অর্থাৎ সৎ মা, অর্থাৎ বিমাতা মানে সৎ মা বলা হয় যেটাকে, বিমাতা মানে কি সৎ মা, বিমাতা মানে কি সৎ মা। তো এখানে যে কয়টা শব্দ বলেছি এই কটা শব্দ শুধু মনে রাখো, এর বাইরে থেকে জীবনও চাকরি পরীক্ষা আসবে না, মনে থাকবে তো, এর বাইরে থেকে জীবনেও হবে না। ওকে, এবার দেখো, এখন তুমি দেখো ইজিলি তুমি দেখো কিভাবে এই প্রশ্নগুলো পারা যাবে স্যার। এবার একটু দেখো তাহলে স্যার এগুলো কেমনে পারা যাবে, আমরা একটু দেখি, বলো তো এটা কি, এবার উত্তর বলো। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা, দ্রুত বলো, দ্রুত নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা, দ্রুত বলো। এখানে নিত্য স্ত্রীবাচক, এই যে দেখো সমাজসেবা উদ্যোগ কম্পিউটার পোর্টাল 22 বাংলাদেশ ডাক বিভাগ উচ্চ মান সহকারী 2026 রিসেন্ট এটা চাকরি পরীক্ষা আসছে, বলো দ্রুত বলো। অপশন আছে বেগম, আছে নরদ, আছে বিমাতা, আছে হংসী, কোনটা হবে দ্রুত টাস্টার জবাব দিতে হবে। স্যার ক্লাসগুলো কি পরে রেকর্ড থাকবে? হ্যাঁ পরে কিন্তু এগুলা রেকর্ড থাকবে, যে প্রথম উত্তর করবেন তাহলে আমি সামনে চলে যাব, দ্রুত উত্তরটা করতে হবে, 4টা অপশন, দ্রুত বলো এখানে উত্তরটা কোনটা হবে। আর সবাই কিন্তু শেয়ার করতেছেন না, শেয়ার মেনশন কিন্তু করতেছেন না, আর মাত্র 3 মিনিট সময় পাবেন। সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী যারা কিরে প্লাস বাংলা বই পাবেন 2টা, এবং সমাজসেবার নতুন এডিশনের বই পাবেন 2টা একদম ফ্রেশ বই পাবেন। আচ্ছা এখানে কোনটা হবে, দ্রুত এটা কোনটা বলো। এখানে অপশন কি আছে, বেগম আছে, ননদ আছে, বিমাতা আছে, হংসী আছে। বলছে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা, 2026 সালে লেটেস্ট প্রশ্ন। উত্তরটা একজনে বলছে সি, কিছুক্ষণ আগে বলছে বিমাতা, ভেরি গুড। উত্তরটা হবে বিমাতা, অর্থাৎ বিমাতা মানে সৎমা, বিমাতা মানে হলো সৎমা। তার বেগম, এটা কিন্তু সাহেব বেগম, এগুলো কিন্তু আমরা বলি, এগুলো কিন্তু প্রত্যেকটা পুরুষবাচক শব্দ আছে। হংসী এগুলো কিন্তু আছে, কিন্তু বিমাতা মানে সৎমা এটার কিন্তু কোনো পুরুষবাচক শব্দ নেই। উত্তরটা সবাই পারছেন, থ্যাংক ইউ। এবার আমরা দেখি পরের প্রশ্নটা টাস চলে যায়। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, দ্রুত বলো। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, সধবা, মা, গীতিকা, প্রথমা, দ্রুত বলে যাবা। এর বাইরে তুমি জীবনও আসবে না, আমি বলে দিলাম, কোন চাকরি পরীক্ষায় জীবন আসতো না এর বাইরে। বলো দ্রুত বলো।
কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে পিরিতির আগুন ধরাইলা। কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে পিরিতির আগুন ধরাইলা। তোমরা যে কোনো জায়গায় আগুন ধরাইতে পারো, উত্তরটা সবাই পারছে সদবা। উত্তরটা কি? সদবা। বিপদা মানে সদবা, উত্তরটা কি হবে? সদবা। মা গীতিকা, এটা হবে না। উত্তরটা সবাই পারছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্নটা পড়ে যাই, একটু দেখি। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? দ্রুত বলো, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এই যে নিবন্ধন পরীক্ষা আসছে, তারপর সমস্যা আসছে, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? দ্রুত বলো। অপশন আছে হুজুরাইন, আছে ঠাকুরন, আছে পাগলি। এখানে পাগলি বানানটা ভুল আছে, পাগলি বানানটা রস্বইকার হবে। এবার আছে ডাইনি। উত্তরটা কোনটা হবে? দ্রুত 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 উত্তরটা বলো তাড়াতাড়ি। উত্তরটা বললি। এই গীতিকে একজন উত্তর করছে। এই সবুজ, গীতিকে কই পাইছো তুমি? আমি বুঝি না, বেসিক ক্লাসটা করাইলাম, এখন যদি তোমরা এগুলা না পারো চারটে অপশন দেখে, তাহলে তো কচু গাছের সাথে গলায় ধরে দেওয়া উচিত। কচু গাছের সাথে গলায় ধরে দেওয়া উচিত। এবার যদি না পারো এগুলা, দ্রুত বলাটা কি হবে? ডাইনি ডাইনি ডাইনি। এ ভেরি গুড, একজনে বলে ফেলাছে স্যার ডাইনি। থ্যাংক ইউ, একজন উত্তর পাই হয়ে গেল। ডাইনি ডাইনি এই শব্দটা কিন্তু এর কোনো পুরুষবাচক নাই। আমরা মেয়েদের ক্ষেত্রে এই শব্দটা শুধু ব্যবহার করি, ডাইনি ডাইনি, এর কোনো পুরুষবাচক শব্দ নেই। সুতরাং ডাইনি হলো নিত্য স্ত্রীবাচক শব্দ। আমরা পরে প্রশ্নটা চলে যাই। দেখবেন এর বাইরে থেকে জীবনও কোনো চাকরি পরীক্ষা আসতো না। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? এখানে বাংলাদেশ ব্যাংকে নৌবাহিনী অফিসে কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা আসছে 2025 সালে, এবং নিবন্ধন পরীক্ষা আসছে 2022 সালে। পোস্ট মাস্টার জেনারেল 2026 সালের পোস্ট। বলো, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা? মজুরানী, ঠাকুরানী, মলিনা, সৎমা। দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। এটা উত্তর কোনটা? অলরেডি বলে ফেলেছে তুলিকা তুলি, বলে ফেলেছে স্যার ঘ নাম্বার উত্তর। থ্যাংক ইউ, ডি নাম্বার, ভেরি গুড। অনেকে বলে ফেলেছে জাহাঙ্গীর আলম, তিনি বলছে স্যার ডি নাম্বার, ভেরি গুড। সৎমা সৎমা সৎমা। পরে যাই আমার পরে প্রশ্ন দেখেন। টাস টাস করে উত্তরগুলো পারতেছেন কেন? বেসিক জানছেন, তারপরে পারেন। এরপরে প্রশ্নটা দেখেন, এখানে আসছে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? পূবালী ব্যাংকের সহকারী অফিসে ক্যাশ পরীক্ষা আসছে। বনানী, পিসি, বিধবা, বামুন। দ্রুত। বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না। কি গান শুনছি না আমরা? দ্রুত বলো। বনানী, পিসি, বিধবা, বামুন। কোনটা হবে? দ্রুত বলো, দ্রুত বলতে, দ্রুত দ্রুত। দেখি আমাদের সাথে কি আছে। সৎমা। মোহাম্মদ আক্তার শহীদুদ্দিন রাসেল বলেছে সৎমা, এটা আগেরটা। এখানে কোনটা হবে বলো? নিত্য স্ত্রীবাচক শব্দ বনানী, পিসি, বিধবা, বামুন। কোনটা হবে? বিধবা। বনলতা সেন, সে বিখ্যাত নাটোরের বনলতা সেন, উত্তরটা বলে ফেলছে বিধবা বিধবা বিধবা। আমরা পরের প্রশ্নে চলে যাবে। এবার দেখবো পরের প্রশ্নে এখানে আসছে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা? এখানে আছে দায়ী, আসছে সেবিকা, আসছে সৎমা, আসছে সতীন। এই প্রশ্নটার ভিতরে কিন্তু দেখেন একটু বলছে, এখানে কিন্তু চালাক করছে যে নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? নয় নয়। কি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 2019 সালে প্রশ্নটা একটু চালাকি করছে। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়? অপশন দায়ী, নাকি সেবিকা, নাকি সৎমা, নাকি সতীন। দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। দেখি কে কে পারেন। দেখি দেখি। কামরুন নাহার, তিনি এখনো বামুনের দিকে হাত বাড়িয়ে আছেন। বিধবা, বৈগান, এখানে কোনটা হবে দেখি? এখন পর্যন্ত কাউকে পাচ্ছি না। স্যার এ হবে দায়ী। না, হয়নি 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 হয়নি। সেবিকা, অধরা বৃষ্টি, সেবিকা। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারণ এই সেবিকার এর পুরুষবাচক শব্দ হচ্ছে সেবক, এই সেবকের স্ত্রীলিঙ্গ সেবিকা। সুতরাং উত্তরটা হবে সেবিকা সেবিকা সেবিকা। নয় বলছে দায়ী, এটাও নিত্য স্ত্রীবাচক শব্দ। সৎমা, এটাও নিত্য স্ত্রীবাচক শব্দ। যাদের একটা সতীন আছে, এটাও নিত্য স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? আবার বলো দ্রুত। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? সম্রাজ্ঞী, গুণবতী, সপত্নী, নন্দিনী। নন্দিনী, সম্রাজ্ঞী, নাকি গুণবতী, নাকি সপত্নী, নাকি নন্দিনী? দ্রুত বলো, এটা কোনটা হবে? দ্রুত কোনটা হবে? কোনটা কোনটা? সেবক সেবিকা, দায়ী, সেবক সেবিকা। ভেরি গুড। একজন উত্তরটা বললেই হবে যে এখানে নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? সম্রাজ্ঞী, গুণবতী, সপত্নী, নন্দিনী। দ্রুত বলতে হবে কোনটা হবে। এখন পর্যন্ত উত্তর, সঠিক উত্তরটা আমি পাইনি। মাহবুবকে পেয়ে গেছি মেবি। মাহবুব আলম, থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহবুব আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উত্তরটা সপত্নী সপত্নী সপত্নী। ক্লিয়ার? সবাই এটা পেরেছেন, ভেরি গুড। আমরা পরের প্রশ্নটা চলে যাব একটু। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? দ্রুত বলো, নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? এই প্রশ্নটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষা এবং 14তম নিবন্ধন প্রবাসক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা কিন্তু এসেছে। এবার এর বাইরে থেকে একটাও আসবে না। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? শিক্ষিকা, জেলেনি, মেয়ে, নাকি সতীন? অলরেডি এটা পারবেন, কারণ আপনারা জানেন আমি সতীন নিয়ে অনেকবার নাড়াচাড়া করেছি। সুতরাং আপনারা বুঝেই গেছেন স্যার সতীন হবে, সতীন হবে, সতীন হবে। তারপরে প্রশ্নটা দেখি আমরা কি হয়ে গেল।
এই যে দেখেন, এতক্ষণ আমরা আপনাদের মাধ্যমে আমরা শিখতে পেরেছি নিত্য স্ত্রীবাচক শব্দ। এবার আমরা শিখবো নিত্য পুরুষবাচক শব্দ, অর্থাৎ নিত্য নরবাচক শব্দ। নিত্য নরবাচক শব্দ, এই শব্দটা ব্যবহার করা হয় নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই এবং পুরাতন বোর্ড বই বলা হতো নিত্য পুরুষবাচক শব্দ। তা নিত্য পুরুষবাচক মানে এটা ওর মানে নিত্য স্ত্রীবাচক শব্দের ব্যতিক্রম। এটা হলো অর্থাৎ এমন কিছু শব্দ আছে আমাদের বাংলা ভাষায় যে পুরুষবাচক শব্দ আছে, যে শব্দগুলোর কোনো লেডিস বাচক শব্দ নেই, ওই সমস্ত শব্দকেই বলা হয় মূলত নিত্য পুরুষবাচক শব্দ বা নিত্য নরবাচক শব্দ। এরকম কিছু শব্দ আছে কবিরাজ। এই যে শব্দটা আমরা প্রচুর পরিমাণে ছোটবেলা থেকে জেনে আসছি যে কবিরাজ, এটা কোনো মহিলারাও যদি কবিরাজগিরি করে তখন কিন্তু তাদেরকে মহিলা কবিরাজ মুখে মুখে বলে, কিন্তু কাগজ কলমে কিন্তু বলে না। সুতরাং কবিরাজের যেহেতু কোনো নারীবাচক শব্দ নেই, সুতরাং কবিরাজ হলো নিত্য পুরুষবাচক শব্দ, যেটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। বিচারপতি, এটা পুরুষবাচক শব্দ। কৃতদার, অর্থাৎ যে পুরুষ বিয়ে করেছে তাকেই বলি আমরা কৃতদার। এই শব্দটাও শুধু পুরুষদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। ঢাকি, অর্থাৎ ঢোল বাজায় যে, এই যে ঢোল বাজায় তাকে ঢাকি, এই শব্দটাও কিন্তু নিত্য পুরুষবাচক শব্দ, এর কোনো নিত্য স্ত্রীবাচক শব্দ নেই। এবারে পুরোহিত আছে যারা পূজা পরিচালনা করে, এই পুরোহিত যারা আছেন তারা এই শব্দটাও শুধু ব্যবহার করে পুরুষদের ক্ষেত্রে, এর কোনো লেডিস বাচক শব্দ নেই। এবার আছে লম্পট চরিত্রে কিছু কিছু পুরুষ আছে যারা বুড়িয়া বাটারা, দেখে না ইদানিং অনেক কি করে, অনেক বুড়িয়া বাটারা অনেক মানে ঝামেলা করে। লম্পট চরিত্রে কিছু কিছু আছে, এগুলো সব জায়গায় আছে, সকল পেশা শ্রেণী পেশা মানুষের ভিতরে এই লম্পট ব্যক্তিটা আছে। এই শব্দটা শুধু ব্যবহার করা হয় পুরুষদের ক্ষেত্রে, এর কোনো মানে লম্পট কোনো নারীবাচক শব্দ নেই। এবারে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিও কিন্তু এই শব্দটার কোনো নারীবাচক শব্দ নেই। সুতরাং রাষ্ট্রপতি, লম্পট, বিচারপতি, কৃতদার, ঢাকি, পুরোহিত, এই শব্দগুলোকে বলা হয় নিত্য পুরুষবাচক বা নিত্য নরবাচক শব্দ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা চলে যাব এই শব্দগুলা দেখবো আমরা পরীক্ষায় পারি কিনা। এখানে আসছে কোন শব্দটি নিত্য পুরুষবাচক শব্দ। এই প্রশ্নটা যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদে 2026 সালে এসেছে এবং গ্রামীণ ব্যাংক অফিসার পদে 2025 সালে, বাংলাদেশ শিশু একাডেমি জেলা পরিষদ পরীক্ষার্থে 2025 সালে। বলেন এটা কি হবে, কবিরাজ, জ্ঞানী, সতীন নাকি সম্রাট? দ্রুত কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? দ্রুত 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 দ্রুত। আবার বলে দিচ্ছি, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু মাত্র 1 মিনিট সময় পাবেন, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী। ঠিক আছে, গিফটের জন্য রেডি হয়ে যান, গিফটের জন্য রেডি হয়ে যান। হ্যাঁ, কবিরাজ, কবিরাজ আমাদের কবিরাজ বলে দিয়েছে অলরেডি, সাজ্জাদ হোসেন তিনি বলে দিয়েছেন স্যার এটার কিছুই নাই, এটা না পারলে হবে না, এটা হলো কবিরাজ, কবিরাজ, কবিরাজ। এবার বলো নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? একই জিনিস কিন্তু, নরবাচক শব্দ কবিরাজ, এইটা কিন্তু ভেজাল আছে। এই জিনিসটা কেন দিয়েছি দেখেন, এটা কিন্তু ভেজাল আছে, এটাকে নিত্য, এখানে একটু ভেজাল আছে। প্রশ্নটা তো যাক, এটা আমরা অ্যাভয়েড করি, এটা ভেজাল দরকার নাই। এই প্রশ্ন আমরা দেখি, নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? দ্রুত বলো, নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? কৃতদার, ছেলে, নেতা নাকি বাবা? কোনটা হবে বলো? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত 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 দ্রুত। প্রধানমন্ত্রী তো মহিলা প্রধানমন্ত্রী, এটা এই শব্দটা আমরা অ্যাভেলেবেল ব্যবহার করি। দ্রুত বলো, এটা কি হবে, এটা কি হবে? দ্রুত বলো, দ্রুত কি হবে? কৃতদার, ছেলে, নেতা, বাবা। বাবা তো স্ত্রীলিঙ্গ আছে, নেতা, নেত্রী, ছেলে, মেয়ে, এগুলো আছে কিন্তু, ছেলে, মেয়ে, নেতা, নেত্রী, মা, বাবা। তাহলে উত্তরটা কি? কৃতদার। উত্তরটা কি? কৃতদার, কৃতদার, কৃতদার। সবাই পারতেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরে প্রশ্ন দেখি, আবার আসছে এই জিনিসটা, দেখো কেউ কিন্তু শিখাবে না, আজকে এই জিনিসটা শিখাই। ইদানিং চাকরি পরীক্ষাগুলোতে 2026 সালের জব পরীক্ষাগুলোতে দেখা যায় নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2026 সাল ফলো করতেছে এবং এই বইয়ে পথ প্রকরণ চ্যাপ্টারে একটা নতুন একটা টপিক অ্যাড করে দিয়েছে, যোজক, যেটাকে আমরা সমুচ্চয় অব্যয় হিসেবে চিনি, যেটা ইংরেজিতে কানেক্টর বলা হয়। তো এই কানেক্টর গুলা কি কি এটা আমরা জানবো। তাহলে যোজক এই জিনিসটা কি আসলে, আগে সেটা তো আপনাদের জানতে হবে। যোজক এখানে বলছে পদ, পদ, বর্গ বা বাক্যকে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। তাহলে পদ, বর্গ, এই কয়েকটা শব্দ মিলে এক একটা বর্গ তৈরি হয়। তাহলে পদ, বর্গ এবং বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? যোজক। এই সংজ্ঞাটা মনে রাখো, পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? যোজক বলে। এখন যেমন এবং, ও, আর, অথবা, নতুবা, সুতরাং, কারণ, তবে। স্যার এগুলো আমরা পারি তো, এগুলো আমরা পারি স্যার, এগুলো ছোটবেলা মুখস্থ করেছি, এগুলো স্যার অব্যয়, এগুলো কি বলে? অব্যয়। স্যার আমরা বাক্যের ক্লাসে করেছি না এগুলো? বাক্যের ক্লাসে আমরা কিন্তু করেছি এগুলো। হ্যাঁ, এই অব্যয়গুলো কি এখন লেটেস্ট ভার্সনের নামের কি নামে ডাকা হয়? যোজক। তা যোজক গুলা কি?
পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দগুলো যুক্ত করে ওই সমস্ত শব্দগুলোকে বলা হয় যোজক বা কানেক্টর। যেমন ও, এবং, আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, যদি, তবে, যখন, তখন, যেখানে, সেখানে, যেই না, অমনি, এগুলোকে বলা হয় কানেক্টর। এবারে দেখি আমরা সেই যোজক থেকে চাকরি পরীক্ষায় কি কোন ধরনের প্রশ্ন আসবে। এবার দেখো, যোজকের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যোজকের প্রকারভেদ থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে 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 আসে। ভালো করে চাকরি হবে না, এগুলো যদি না পড়ো চাকরি হবে না। এবারে দেখো, যোজকের প্রকারভেদ। 1 নম্বরে বলা হয় সাধারণ যোজক। সাধারণ যোজক এটাকে পুরাতন বোর্ড বইয়ে বলা হতো সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় 3টা, ও এবং আর, এই 3টা মনে রাখবা। পরীক্ষা আসবে নিচের কোনটি সাধারণ যোজক, বাক্য দিয়ে দিবে। যেমন তুমি আর আমি পার্কে যাব, এটি, এই বাক্যটা কোন ধরনের যোজক ব্যবহার করা হয়েছে, পরীক্ষা দিবে তুমি আর আমি পার্কে যাব। এই বাক্যটির এখানে আর, এটা কোন ধরনের যোজক, এটা কি সাধারণ যোজক নাকি বিকল্প যোজক নাকি বিরোধ যোজক নাকি কারণ যোজক? তুমি তুমি তো জানোই স্যার, সাধারণ যোজক অথবা সংযোজক হলো 3টা, ও এবং আর। ও এবং আর একদম মুখস্থ করে ফেলো। ও এবং আর দিয়ে যত বাক্য পরীক্ষায় বানাই দিবে সব সাধারণ যোজক। এবারে অল্টারনেটিভ যোজক মানে বিকল্প যোজক, যেটাকে আমরা বিয়োজক অব্যয় হিসেবে চিনি, অর্থাৎ বা, কিংবা, নতুবা, অথবা, এরকম। দেখো, নতুবা, নয়তো, বা, না হয়, কিংবা, নতুবা, নইলে, হয় তোমাকে বিয়ে করব না হয় তোমার বোনকে বিয়ে করব। এই তো অল্টারনেটিভ, হয় তুমি না হয় তোমার বোনকে বিয়ে করব। অল্টারনেটিভ, হয় চা খাবো না হয় কফি খাবো, হয় বিরিয়ানি খাবো না হয় খিচুড়ি খাবো, এরকম। এই জিনিসগুলো কিন্তু বিকল্প যোজক। এবার আছে বিরোধ যোজক। বিরোধ মানে কি বুঝতেই পারতেছো, একটার সাথে কি বিরোধ, কথার ভিতরে বিরোধ, যেটাকে আমরা পুরাতন বোর্ড বই বলা হতো সংকোচক অব্যয়। কিন্তু, তবু, অথচ, তবে, এই কটা মনে রাখবো। কিন্তু, তবু, অথচ, তবে, এই 4টা শব্দ মনে রাখো। এই 4টা যোজককে বলা হয় বিরোধ যোজক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসে। এই কিন্তু দিয়া যত বাক্য আসবে, যেমন আমি বিয়েতে যাব কিন্তু খাবো না, মানে ক্লিক লাগাই দিতে যাব, আমি তোমার বিয়েতে যাব কিন্তু খাবো না। এটা কোন ধরনের যোজক? এটা হলো বিরোধ যোজক। কারণ কি, আমি তোমার বিয়েতে যাব, উচিত ছিল আমার খাওয়া, কিন্তু আমি খাবো না, মানে কি ক্লিক লাগাইতে যাব। বুঝে গেছো? বিরোধ যোজক। এই যে তবু, অনেক বসে আছি তবু তুমি এলে না, তাহলে তোমার সাথে আমার তো বিরোধ হয়েই যাবে, এরকম। ঠিক আছে? অথচ, অনেক কষ্ট করেছি অথচ তোমার মন পেলাম না, এটা কি বিরোধ না? অবশ্যই বিরোধ। তোমার জন্য এত কষ্ট করলাম, তোমার বাদাম খাওয়াইলাম, ফুচকা খাওয়াইলাম, আইসক্রিম খাওয়াইলাম, এত সুন্দর সুন্দর জায়গায়, রোমান্টিক জায়গায় তোমাকে নিয়ে ঘুরলাম, অথচ তোমার মন পেলাম না, তাহলে অবশ্যই তোমার সাথে আমার বিরোধ হবে। এগুলো কি বলা হয়? বিরোধ যোজক। বিরোধ যোজক। এবার দেখো, কারণ যোজক। বুঝতেই পারতেছো, একটা কারণ, ঠিক আছে, একটা কারণ থাকবে। যেমন যেহেতু প্রচুর বৃষ্টি পড়তেছিল, যেহেতু প্রচুর বৃষ্টি পড়তেছিল তাই আসতে পারেনি, এরকম। তারপর তাই বৃষ্টি পড়তেছিল তাই আসতে পারেনি, অতএব কারণ, কারণ তোমার কাছে আসতে পারেনি কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এটা একটা কারণ দেখায়, প্রত্যেকটা বাক্যের ভিতরে একটা কারণ থাকবে। তা কারণের ভিতরে কি কি থাকে? যেহেতু, তাই, অতএব, কারণ। এটা বোঝা কিন্তু সহজ। এবার আছে সাপেক্ষ যোজক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপেক্ষ যোজক মানে নিত্য সম্বন্ধীয় অব্যয়, যেটাকে আমরা বলি সাপেক্ষ যোজক। যদি, তবে, যদি বৃষ্টি আসে তবে বের হব না, যতই কষ্ট দিবে তত আমিও তোমার কাছ থেকে দূরে সরে যাব। এটা কি? যথা তথা, যেমন তেমন, যখন তো তুমি যেমন আমাকে চাইবে তেমন আমাকে পাবে, তা যখন তখন যেরূপ সেরূপ, এই শব্দগুলো বলা হয় সাপেক্ষ যোজক। এগুলো দিয়ে যত বাক্য তোমার পরীক্ষা আসবে, অর্থাৎ জটিল বাক্য, এগুলো দিয়ে সব জটিল বাক্য তৈরি হবে, এবং এই জটিল বাক্য হবে সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক। ক্লিয়ার সবাই? এখন মনে রাখবেন, এখন আমি আপনাদেরকে বেসিকটা শিখিয়ে দিলাম। এখন কাজটা হবে এই যোজকটা সম্পর্কে আর কোন চাকরি পরীক্ষা যেন ভুল না হয়, যেন আমরা প্রাইমারি পরীক্ষা ভুল না হয়, যেন এই যোজক থেকে বিশেষ পরীক্ষা 1 নম্বর আসে যেন ভুল না হয়, এখান থেকে সমাজসেবা আসবে এটা যেন ভুল না করি, এইখান থেকে আমাদের নিবন্ধনে আসবে 1 নম্বর, এটা যেন ভুল না করি। কারণ তুমি দেখবা, টার্গেট নিয়ে দেখবা যে যোজক থেকে কি পরিমাণ প্রশ্ন ইদানিং চাকরি পরীক্ষা আসতেছে। কারণ বাজারে গাইডে এই টপিকই নাই, অনেক বাজারে গাইডে এই টপিকটাই লেখে নাই। এবার বলুন, সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে? যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদে পরীক্ষাটা আসছে। কিন্তু দেখো, এই যুব উন্নয়নের পরীক্ষা যারা দিয়েছে তারা যদি বেসিক ক্লাস 9-10 নতুন বই যারা পড়ে নাই, ওরা কট, ডাইরেক্ট কট। এবার বলো, সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে? রহিম ও করিম পাশ করেছে, এটা এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না, যতই পড়বে ততই শিখবে, সন্ধ্যা হয়েছে তাই চলে যাই। দ্রুত বলো, এটা কোনটা? দেখি কে পারেন।
কে পারে? কে আর সুজন বলছে ক, তুমি পারছো কসু। হ্যাঁ, আলমগীর হোসেন সেরা উদাহরণ গ। এই মাহফুজা খাতুন তিনি বলছেন গ। মেহজাবিন হক বলছে গ। শামীম রেজা বলেছেন গ। থ্যাংক ইউ মুক্তা আক্তার গ। রহিমা ইসলাম গ। এই যে দেখেন যারা উত্তরগুলো পাশে তাদের ইচ্ছা করে একদম বুকের মধ্যে জড়ায়নি, যদি কাছে থাকতা রিয়েলি তোমাদের বুকের মধ্যে জড়াই নিতাম। দেখো যত তত, আমি বললাম না সব জটিল বাক্যগুলো হবে। এটা সাপেক্ষ সর্বনাম মানে জটিল বাক্য যত আসে, সত্য জন জন, যে সে, যাহা তাহা, যিনি তিনি, যখন তখন, যদি তবে, এগুলো দিয়ে যদি কোনো বাক্য পরীক্ষা হলে দিয়ে দেয় জটিল বাক্যগুলো, সেটাই মনে রাখবা সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পেরেছেন তো, পেরেছেন তো, পেরেছেন তো, পেরেছেন তো? ওকে 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 ওকে। তো এগুলো কি বেসিক জ্ঞান সারা জীবনে পারবা? এটা কি কোনো বাজারে গাইডে আছে? বেসিক সারা জীবনও পারবা? চাকরি জীবনে পাবা? বলো চাকরি পাবা? বেসিক সারা জীবনে চাকরি পাবা না, এটা মাথার ভিতরে গেঁথে রাখেন। শুধু এমসিকিউ সলভ করেন, চাকরি এত সহজ না। এবার বলো, যখন মা রান্না করছিলেন তখন বাবা পেপার পড়ছিলেন, এটা কি বাজারে কোনো গাইড বই আছে? এই হুবহু বাক্য কোনো বাজারে গাইডে আছে? জীবনও নাই। যারা বেসিক জিনিসটা জানেন টাস টাস করে জবাব দিতে পারবেন। বলেন এবার, এটা যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক। দেখো এই অফিস সহায়ক যুব উন্নয়নে 2টা প্রশ্ন ধরছে এই যোজক থেকে। যোজক থেকে 2টা প্রশ্ন ধরছে। বলো, যখন মা রান্না করছিলেন তখন বাবা পেপার পড়ছিলেন, এখানে যখন তখন কি একজোড়া যোজক, একটি প্রত্যয়, নাকি একজোড়া অব্যয়, নাকি সব কয়টি? দেখি কে কে পারেন। দ্রুত লেখো, এটা কি হবে? দ্রুত বলো। আরাফাত হোসেন, দ্রুত বলো, দ্রুত দ্রুত বলো, কোনটা হবে উত্তর? এটা কি হবে? সব কয়টি। সাজ্জাদ, এই আমি বুঝি না কিছু, তোমাকে মাথায় কাজ করে, আমি এতক্ষণ কি শিখাইলাম? যোজকটা কয় সব কয়টি। এইটা কি একটা প্রত্যয়? এটা কি প্রত্যয়? তোমাদের বউ থাকতো না, এই যারা কও না উল্টাপাল্টা উত্তর দেন, এদের বউ থাকবে না, একটা মনে রাখবে, বউ থাকবে না, বউ থাকতো না। এই কি দেখি, ক নাম্বার, ক নাম্বার, রাত্রি শেষ কয়েক সব করি। এই দেখো মতিউর রহমানকে দেখে শিখো। এই যে মতিউর রহমান, মতিন, একে দেখে শিখো। সে কতগুলো বলছে ক ক ক ক ক, এটা তো সহজ। এই যে দেখো যখন আছে, এখানে কি আছে? যখন আছে, তখন আছে, এটা তো নিত্য সম্বন্ধীয় বা সাপেক্ষ যোজক। এই যে যখন আছে তখন আছে, সে যখন তখন শুধু করে জ্বালাতন, যখন তখন আছে, সাপেক্ষ যোজক। 100% এক জোড়া যোজক, 100% এক জোড়া যোজক, 100% এক জোড়া যোজক, এক জোড়া যোজক। তঞ্জিলা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যে ভুল উত্তর দিবা এগো বউ থাকবে না, একটা ছেলের বউ থাকবে না, আমি কই দিলাম। ভুল উত্তর করলে খবর আছে। এবারে বলো, বলো বলো, এটা বলো। যোজক কাকে যুক্ত করে? পরিবার পরিকল্পনা পরিদর্শিকা 2023 সালে প্রশ্ন। বলো, যোজক কাকে যুক্ত করে? পদকে যুক্ত করে, বর্গকে যুক্ত করে, বাক্যকে যুক্ত করে, নাকি সবগুলো? আমি কিন্তু পড়িয়েছি বেসিক। না পারলে ইচ্ছা মতো মাইর হবে, না পারলে ইচ্ছা মতো মাইর। দ্রুত বলো, তাড়াতাড়ি বলো, উত্তরটা বলো, উত্তরটা বলো তাড়াতাড়ি। আপনাদেরকে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নিই না, আর 1 মাস ওয়েট করেন। স্থায়ী ক্যাম্পাসে নিব, 3 মাস 4 মাসের কোর্স দিব, যদি চাকরি নিয়ে তারপর বাড়িতে ফিরবেন। প্রতিদিন রাতে মাইর হবে, অর্থাৎ প্রত্যেকটা আপনাদের আবাসিকে ঢুকবো, ঢুকে প্রতিদিন সকাল বিকাল অভিযান চালাবো। যদি দেখি কাউরে রুমের ভিতরে প্রবেশ করে একে মোবাইল টিপতেছেন, তার মোবাইল একদম বন্ধ। মানে মনে করবেন যে হাফিজি মাদ্রাসার মধ্যে পিটাই দেবে তোমাদের, এছাড়া তোমরা পড়াশোনা করতে না, আর চাকরি পাইতে না। দ্রুত বলো, যোজক কাকে যুক্ত করে? দ্রুত বলো, কাকে যুক্ত করে? এই যে দেখেন মতিউর রহমান খুব সিনসিয়ার একজন মানুষ, থ্যাংক ইউ ভাইয়া। সিয়াম, ভেরি গুড। নিজের বউর খবর। এই যে মমতা আক্তার, এখানে বউ নিয়ে নাড়াচাড়া করে। ভাই তুমি বউ নিয়ে নাড়াচাড়া করেন না, বউ কিন্তু থাকতো না তোমার, বুঝছেন? এই যে দেখ ঘ ঘ ঘ ঘ ঘ, এই দেখ আমি কিছুক্ষণ আগে কিন্তু বলছি যোজক কাকে বলে, যেটা বাক্যের মধ্যে পদকে যুক্ত করবে, যেটা বর্গকে যুক্ত করবে, যেটা বাক্যকে যুক্ত করবে। 3টা জিনিস মনে রাখবা, পদ, বাক্য, বর্গ। পদ, বাক্য, বর্গ, এগুলোকে বলা হয় যোজক। যোজক, 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 যোজক। ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওয়াও। পাশে বলো, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হয়? কি বলছে এখানে? পোস্টাল অপারেটর নিয়োগ পরীক্ষা 2023। দেখেন এই খয়রাতি মার্কা চাকরি পরীক্ষাগুলো কত কঠিন প্রশ্ন করে, বলেন তো। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হয়? কারণ যোজক, বিকল্প যোজক, সাপেক্ষ যোজক, নাকি কারণ যোজক? দ্রুত বলো, কোন যোজক একে অন্যের পরিপূরক, অর্থাৎ একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহার হয়? এটা কি কারণ, বিকল্প,
সাপেক্ষ নাকি কারণ যোজক? দ্রুত বলো। জব্বরের ক্লাস করতে পচা আন্ডা কচু সবই পাওয়া যায়, বাস্তব কথা কইছি। উল্টা পাল্টা তোমরা যে এই যে পোস্ট উল্টা পাল্টা যে করো না, এগুলা খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। দ্রুত বলো। এতদিনে বুঝলাম দুঃখ না পেলে ভালোবাসাই। দেখেন এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ শেয়ার মেনশন কিন্তু করতেছেন না। এই যে সর্বোচ্চ শেয়ার, আর যদি প্রত্যেক আমরা একটা করেও যদি শেয়ার করি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যাব। দ্রুত বলো, দ্রুত বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হন ক্লাস করা নিয়মিত, সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আমরা, এবং আপনাদের গিফটের আয়োজন করি। আজকেও কিন্তু আমরা কিন্তু আপনাদের কেরিয়ার প্লাস বাংলা বই দুইটা দিব, টেনশন করেন না। আর সমাজসেবার বইও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে, একদম সমাজসেবার বইও কিন্তু দুইটা দিব, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না। দ্রুত বলো কোনটা হবে। অলরেডি আপনারা অনেকে উত্তরটা বলে ফেলেছে, স্যার সাপেক্ষ যোজক। কারণ কি জানেন, এখানে কিন্তু বলা হয়েছে কোন যোজক একে অন্যের পরিপূরক, মানে একটার সাথে আর একটা। যেমন সাপেক্ষ যোজক কিরকম, যদি বৃষ্টি আসে তবে তোমার কাছে আসবে না, এ তোমার কাছে আসবো না এর সাথে কি, যদি বৃষ্টি আসে সাথে একটা উভয় একটা পারস্পরিক সম্পর্ক আছে, এই জন্য এটা বলা হয় কোন যোজক একে অপরের পরিপূর্ণ হিসেবে ব্যবহৃত হয়, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক। এখন তুমি যদি বেসিক ক্লাস না করো তুমি জীবনে পারবা? এইগুলো না পড়লে জীবনে চাকরি পাবেন? জীবনে চাকরি পাইতেন না। ওই যারা শুধু শুধু আছেন না, ওই ডিজিটাল বোর্ড একটা কিন না, ফুটুস ফুটুস এমসিকিউ সলভ করাইতেছে, চাকরি করে একদম কনফার্ম, যা দেখবে ওই মদ না, জীবনে চাকরি পরীক্ষাই দেয় না, জীবনে চাকরি পরীক্ষাই দেয় না, প্রশ্ন রিসার্চই করে নাই। এবার বলো বিরোধ যোজক আছে কোন বাক্যে? পারবেন কিন্তু। বিরোধ যোজক, কিন্তু বিরোধ যোজক কি কি মনে আছে? কিন্তু, তবু, অথচ, তবে। বিরোধ যোজক কয়টা? কিন্তু, তবু, অথচ, তবে। বিরোধ যোজক কয়টা? কিন্তু, তবু, অথচ, তবে। তাহলে এই যে দেখো, এই দিয়ে যত বাক্য পাবা সব বিরোধ। কি কি বলছি? কিন্তু, তবু, কিন্তু, তবু, এটা কি বললাম? তবে। দ্রুত বলো উত্তর এটা কোনটা হবে। দেখো সংখ্যাটি 17 কিংবা 18 হবে না, কিংবা না, কিংবা তো বিয়োজক হবে বা বিকল্প যোজক। এই প্রথমটা তো বিকল্প যোজক, এটা তো হবেই না। প্রথমটা কি? বিকল্প যোজক, মানে বিকল্প মানে কি? অল্টারনেটিভ। সংখ্যাটি 17 কিংবা 18 হবে, বিকল্প, অল্টারনেটিভ। আচ্ছা, লোকটি শিক্ষিত তবে সৎ নন, যখন বৃষ্টি থাকলো তখন সবাই রওনা। এই দেখো, যখন তখন সে করে জ্বালাতন, এটা কোন যোজক বলতো? সাপেক্ষ যোজক। এটা হলো সাপেক্ষ যোজক, এটা হলো সাপেক্ষ যোজক। দুবার বলেছি, ফলে তৃতীয়বার ফল প্রয়োজন বোধ করেনি। এবার ফলে আছে, ফলে কি এই বিরোধ যোজকের ভিতরে আছে? কিন্তু, তবু, অথচ, তবে। কিন্তু, তবু, অথচ, তবে। এই তবে আছে, তবে দিয়ে বাক্য কোনটা? তবে দিয়ে কোনটা আছে? এই যে লোকটি শিক্ষিত তবে সৎ নন, লোকটি শিক্ষিত তবে সৎ নন, লোকটি শিক্ষিত তবে এই যে দেখেন তোমরা অ্যাভেলেবেল পারছেন। এই যে তানিয়া খাতুন পেরেছেন, ভেরি গুড, এবং মাহমুদা খাতুন তিনিও পেরেছেন, ভেরি গুড। সুজয় লিখে ক ক ক ক ক ক ক, ওটা হবে না, ওটা বিরোধ যোজক না। তা বিরোধ যোজক কোনটা? কিন্তু দিয়ে যত বাক্য থাকবে, যেমন লোকটি নামাজ পড়ে, লোকটি মানুষকে উপকার করে, মানে লোকটি কি করে? সে এমপি নির্বাচন করে, লোকটি অনেক ভালো, মানুষকে উপদেশ দেয়, মানুষের উপদেশ দেয়, কিন্তু লুচ্ছা। এটা কোন ধরনের বাক্য বলতো? লোকটি নামাজ পড়ে, মানুষকে ভালো উপদেশ দেয়, ঠিক আছে, কিন্তু লুচ্ছা। এটা কোন ধরনের যোজক? এটা 100% হবে বিরোধ যোজক, বিরোধ যোজক, বিরোধ যোজক। কারণ কিন্তু দিয়ে যত বাক্য পরীক্ষা আসবে সবই বিরোধ, 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 বিরোধ। যদি চমৎকার, যদি রোদ ওঠে তবে রওনা দেব, বাক্যটি কোন যোজক নির্দেশ করে? বাবা, সহকারী উপজেলা থানা শিক্ষা বিষয় 2015 তো আসছে। ওরে বাবা, প্রাইমারিতেও আসছে দেখি। বলতো, যদি রোদ ওঠে তবে রওনা দেব, বাক্যটি কোন যোজক? এটা কি সাধারণ যোজক? সাধারণ যোজক কি? ও, মানে ও এবং আর, এটা সাধারণ যোজক, তাই না? বিকল্প যোজক ওই যে বা, কিংবা, নতুবা, অথবা, এগুলো দিয়ে বাক্য আসবে। বিরোধ যোজক কিন্তু, তবু, অথচ, তবে, এগুলা। এবার সাপেক্ষ যোজক, বলতো কোনটা হবে উত্তর? একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, কন্যার মুখে আহারে কি মায়া,
যদি যদি আছে তবে আছে, শর্ত মারিয়া দেওয়া, তার মানে সাপেক্ষ যোজক। যদি তবে আছে সাপেক্ষ যোজক, যদি তবে আছে সাপেক্ষ। ভেরি গুড, ভেরি গুড। নবম বোর্ড বই থেকে হুবহু 67 পৃষ্ঠা। হ্যাঁ, সব 9 10 বোর্ড বইয়ের প্রশ্ন। আমি কি মনে করি 2026 সালে যদি চাকরি পাইতে হয়, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই বুকে জড়ায় নিতে হবে। এটা মনে রাখেন, বারবার বলি, বারবার বলি। ওয়াও, দেখেন এই জিনিসটা নিয়ে জীবনে অনেক বিপদে ছিলেন, যে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রী, এই দুইটা নিয়ে অনেকে কিন্তু বিপদে ছিলেন আপনারা। এই যে দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী, এই দুইটা অনেক পেস লাগে বাজারে। আমি অ্যাভেলেবল ইউটিউবের ভিডিও দেখলাম, তারা কি করে, তারা উল্টা পাল্টা ভুংবাং উত্তর ভুল পড়াইয়া দেয় আপনাদের। বাজারে অনেক গাইডে দেখছি ভুলভাল উত্তর বলে দেয়। আসলে বিষয়টা ভালো করে আছে, খেয়াল করবেন, মূল বুঝবেন না। এই দ্বিগু সমাস আর একটা আছে কি সংখ্যাবাচক বহুব্রী। আমরা এমনি জানি বহুব্রী মানে থার্ড পার্সন, বহুব্রী মানে কি থার্ড পার্সন, কিন্তু দ্বিগু সমাস বলতে থার্ড পার্সন বোঝায় না। দ্বিগু পোষণ অর্থাৎ ওর অর্থটা যে অর্থ একই অর্থ। যেমন লাউ অর্থ লাউরই বুঝায়, এই লাউ, লাউ মানে লাউকেই বুঝায়, এটা হলো লাউ। আর সংখ্যাবাচক বহুব্রী এমন একটা শব্দ যেটা ওই লাউ অর্থ লাউ না বুঝে অন্য কোনো সবজিকে বুঝাবে, থার্ড পার্সন কাউকে বুঝাবে, এরকম। স্যার সহজ কথায় স্যার, সমাস হলো এমন একটা জিনিস, এখানে দুইটা পদ থাকে, তো এখানেও পূর্বপদের সংখ্যা থাকে, পরপদ নাউন হয়। এই সংখ্যাবাচক বহুব্রীতে পূর্বপদটা সংখ্যা থাকে, পরপদটা নাউন হয়। একই জিনিস স্যার আমরা কেমনে চিনবো? ওরে স্যার আমরা কেমনে চিনবো? স্যার এখানে আপনি বলেন এই যে 10 আনন বা তে ভাগা, 10 মানে 10 একটা সংখ্যা, আনন মানে মুখ, স্যার পূর্বপদ সংখ্যা, পরপদ নাউন। আবার দেখো এখানে পঞ্চ মানে 5, বটি হলো নাউন, স্যার এটা পূর্বপদ সংখ্যা, পরপদ নাউন। তাহলে আমি কেমনে পরীক্ষার হলে বুঝবো কোনটা সংখ্যাবাচক বহুব্রী আর কোনটা দ্বিগু সমাস? খেয়াল করো, দ্বিগু সমাস মানে এই সমস্ত পদ, মানে কি পঞ্চনদ এই একটা সমস্ত পদ, শতাব্দী এগুলোকে বলে সমস্ত পদ, পঞ্চবটি সমস্ত পদ, ত্রিপান্ত সমস্ত পদ, অষ্টধাতু সমস্ত পদ, ষড়ঋতু সমস্ত পদ, পশুরি, ত্রিফলা, সপ্তর্ষি, এগুলো সবই হলো সমস্ত পদ। সমস্ত পদটির অর্থ যা তাই যদি বুঝায় সেটাই হলো দ্বিগু সমাস। যেমন আমি বললাম তেপান্তর, বলতো তেপান্তর আমরা কারে বলি? 3 প্রান্তরের সমাহার। 3টা প্রান্তর কি বুঝায় তেপান্তর? তেপান্তর বলতে কোনো গরুকে বুঝায় নাই, তেপান্তর বলতে কোনো একটা দেশের নামকে বুঝায় নাই, তেপান্তর বলতে কোনো নদীকে বুঝায় নাই, তেপান্তর বলতে কোনো প্রণালীকে বুঝায় নাই, সুতরাং তেপান্তর দ্বিগু সমাস। এবার দেখো যদি বলে পঞ্চবটি, পঞ্চবটি মানে পঞ্চবটের সমাহার, যেখানে 5টা পঞ্চবট গাছ আছে এরকম, তো পঞ্চবট 5টা বট গাছই বুঝাইছে, থার্ড পার্সন বুঝায় না কাউকে, ঠিক আছে? এখানে কোনো কচু গাছরে বুঝায় না, সুতরাং এটাও কি হবে? দ্বিগু সমাস। শতাব্দী মানে শত অব্দ, 7টা অব্দের সমাহার, একই জিনিস বুঝাইছে। পঞ্চনদ, পঞ্চ নদীর সমাহার, 5টা নদী কি বুঝাচ্ছে? অষ্টধাতু বলতে 8টা ধাতুকেই বুঝায়, ষড়ঋতু বলতে 6টা ঋতুকেই বুঝায়, পশুরি বলতে 5 সেরের সমাহার, ওটাকেই বুঝায়। ত্রিফলা বলতে 3টা ফল একত্রিত হয়, ত্রিফলা, 3 ফলের সমাহার। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি। অর্থাৎ এই শব্দটা যা, ওটা ওই সেম অর্থই প্রকাশ পাবে। এবারে দেখো সংখ্যাবাচক বহুব্রী মানে আবার বলে দিই থার্ড পার্সন বুঝাবে, এটাও পূর্বপদ নাউন, পূর্ব সংখ্যা, পরপদ নাউন, কিন্তু এই সমস্ত পদ, এটা একটা সমস্ত পদ, এটা সমস্ত পদ, এটা সমস্ত পদ, এটা সমস্ত পদ, সমস্ত পদের অর্থ যা তাই যদি না বুঝায়, বুঝাবে না। যেমন আমি বললাম চৌচলা, এই চৌচলা বলতে কি বুঝায়? 4 চালের সমাহার বুঝায়, 4টা চাল যেখানে এসে মিল্লা রয়েছে ওইটা বুঝায় না। চৌচলা বলতে একটা ঘরকে বুঝায়। কাকে বুঝায়? যখনই বললাম এই চৌচালা, তুমি তখন তোমার চোখের সামনে ভাববে একটা চৌচালা আকৃতি, একটা ঘরের ছবি ভেসে উঠবে, থার্ড পার্সন বোঝাচ্ছে কোনো কিছুকে। সুতরাং চৌচালা কি হবে? 4 চাল আছে যার। আর আমি জানি যে এটা বেশ বাক্যের ক্ষেত্রে যার বসে, কি বসে? যার। 4 চাল আছে, চৌচালা মানে সংখ্যাবাচক বহুব্রী। এবার ধর সেতার, যখনই বললাম সেতাই, সেতার বলতে কি? সুন্দর একটা বাদ্যযন্ত্র। সেতার বলতে চোখের সামনে ভেসে উঠবে কি? একটা বাদ্যযন্ত্র। সে মানে 3, আর তারও তার। এখন সে 3ও বুঝায় না, তারও বুঝায় নাই, 3টা তার বুঝায় না। এখানে সেতার বলতে বাদ্যযন্ত্র বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? বাদ্যযন্ত্র। এবারে দেখো চতুর্ভুজ, 4 ভুজ যে ক্ষেত্রে, অর্থাৎ 4 বাহু আছে যার, 4টা বাহু আছে যার, এটা নারায়ণকেও বুঝায়। 4টা বাহু আছে যার, নারায়ণকে বুঝায়, থার্ড পার্সন। অথবা 4 ভুজ যে ক্ষেত্রে, 4 ভুজ অর্থাৎ 4টা বাহু যে ক্ষেত্রটা 4টা বাহু আছে, সেটাকে বলা হয়
চতুর্ভুজ, অর্থাৎ এটা এরকম হতে পারে, এটা এরকম সোজা হতে পারে, এটা এভাবে হতে পারে, ঠিক আছে, এগুলোকে কি বলে চতুর্ভুজ। সুতরাং চতুর্ভুজ এটা কখনোই দ্বিগু সমাস হবে না, এটা হবে সংখ্যাবাচক বহুব্রী। এবার আসে ত্রিভুজ, এটা কিন্তু বাজারে গাইডে ভুল আছে, বাজারে অনেক অনলাইন টিচারকেও দেখেছি এই ত্রিভুজ চতুর্ভুজ পড়াইতেছে দ্বিগু সমাস, পড়াইতেছে তিন বাহু সমাহার, চার বাহু সমাহার, এই আন্ডা মার্কা পড়াশোনা করে না, জীবনে আন্ডা পাইও না, ঠিক আছে, এই আন্ডা মার্কা টিচারের কাছে পড়াশোনা করে না, আন্ডা মার্কা ভিডিও দেখো না, তার পরীক্ষায় বড় বড় হাঁসের আন্ডা, রাজহাঁসের আন্ডা পাবা, মনে রাখেন। ত্রিভুজ তিন বাহুর সমাহার বলা যাবে না, ত্রিভুজ অর্থাৎ তিন বাহু যে ক্ষেত্রে, তিন বাহু যে ক্ষেত্রে, অর্থাৎ তিন বাহু আছে যার, তিন বাহু আছে যার, মনে রাখবা। এই ত্রিভুজ বলতে এই যে এরকম হতে পারে, ত্রিভুজ বলতে আবার এই যে তিনটা কোণ একদম সরাসরি সোজা হতে পারে, আবার দেখো তিনটা এভাবে দিয়ে এভাবে একটা হতে পারে, ঠিক আছে, তা তিনটা ভুজ যে ক্ষেত্রের অর্থাৎ তিন বাহু আছে যার সমান সমান ত্রিভুজ, এই ত্রিভুজ হলো সংখ্যাবাচক বহুব্রী, মনে থাকে জানো। এবার তেপায়া, এখন তেপায়া বলতে তিন পাওয়ালা একটা বস্তুকে বোঝায়, মনে রাখো এখানে একটা টেবিল বুঝাতে পারে, এখানে একটা টুল বুঝাতে পারে, একটা চেয়ার বুঝাতে পারে, থার্ড পার্সন বুঝাচ্ছে, সুতরাং তেপায়া এটাও কি সংখ্যাবাচক বহুব্রী। স্বরানন, স্বর আনন যার, স্বর মানে ছয়, অর্থাৎ ছয়টা মুখ যার, ছয়টা মুখ যার, আসলে স্বরান বলতে কারে বোঝায়, কার্তিককে বোঝায়, কারাকে বুঝাচ্ছে, কার্তিককে বুঝাচ্ছে, এবং এগুলো বেশিরভাগই দেখবা যে হিন্দু ধর্মের সাথে রিলেটেড, স্বরান বলতে কার্তিককে বুঝাচ্ছে, থার্ড পার্সন, সুতরাং এটাও কি। পঞ্চানন বলতে শিবকে বুঝাচ্ছে, পঞ্চানন বলতে কি পঞ্চ আনন যার, অর্থাৎ পাঁচটা মুখ যার, পঞ্চানন বলতে শিবকে বুঝাচ্ছে, থার্ড পার্সন, সুতরাং পঞ্চানন এটা হবে কি সংখ্যাবাচক বহুব্রী। 10 গজি, 10 গজ আছে যার, 10 গজি বলতে 10 গজ কার থাকে, ধুতি, ওই অনেকে ধুতি পরে 10 গজ, তো 10 গজ বলতে কাকে বুঝাচ্ছে, ধুতিকে বুঝাচ্ছে, এরকম। 10 আনন, 10 আনন বলতে কি 10 আনন যার, অর্থাৎ 10টা মুখ আছে, কিন্তু রাবণকে বুঝাচ্ছে, এখানে 10 আনন বলতে থার্ড পার্সন কে বুঝাচ্ছে, রাবণকে বুঝাচ্ছে। তেভাগা, 3 ভাগ যার, এখন 3 ভাগ আছে যান, তেভাগা বলতে তো একটা আন্দোলনকে বুঝায়, তেভাগা বলতে কি বোঝাচ্ছে, একটা থার্ড পার্সন আন্দোলনকে বোঝাচ্ছে, সুতরাং তেভাগা এটাও কি সংখ্যাবাচক বহুব্রী। 4 হাতি, 4 হাতি বলতে কি বোঝায়, লুঙ্গি, 4 হাতি বলতে কি বোঝাবে, একটা লুঙ্গিরে বোঝায়, লুঙ্গি, 4 হাত আছে যার, 4 হাতি বলতে একটা লুঙ্গিরে বুঝাইছে, এরকম। 10 ভুজা, 10 বাহু আছে যার, তা 10 ভুজা বলো, দোনালা বলো, সপ্তবর্ণা বলো, এগুলো সবই কি হবে সংখ্যাবাচক বহুব্রী। স্যার সপ্তবর্ণা মানে কি, রংধনুরে বুঝায়, সপ্তবর্ণা মানে কি রংধনুকে বুঝায়। এবং দেখো দোনালা, দোনালা মানে এই দোনালা মানে কি বুঝছেন, মানে বন্ধু, দোনালা মানে কারে বুঝায়, বন্দুকরে বুঝায়। মন থাকবে, এক কথা খেয়াল রাখো, এগুলো সবই হলো থার্ড পার্সন, এগুলো সবই থার্ড পার্সন, মনে থাকবে, থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ ইলা মিত্রকে বোঝাতে, গুড। আচ্ছা দেখেন, আর জীবনে ভুলবেন এক কথা, এখানে যে কটা উদাহরণ আছে স্ক্রিনশট নিয়ে রাখো, আর যারা পেইড বেজের স্টুডেন্ট আছেন তাদেরকে পিডিএফ দিয়ে দেবো, যারা আমাদের টাকা দিয়ে ভর্তি হয়েছেন তাদের পেইড বেজের ক্লাস এগুলো সবই পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা দেখো, আর যারা আমাদের যারা ভর্তি নাই তাদেরকে বলি স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এখানে পঞ্চনাথ, শতাব্দী, পঞ্চবটী, তেপান্তর, অষ্টধাতু, ষড়ধাতু, পশরী, ত্রিফলা, সপ্তর্ষি, এর বাইরে আসবে না, এগুলোই হলো কি, এরকম চৌরাস্তা আসতে পারে, চৌরাস্তা, চৌরাস্তা বলতে কি চারটা রাস্তাকেই তো বোঝায়, কি চৌরাস্তা বলতে কি আলাদা থার্ড পার্সন কিছু বুঝাচ্ছে, চৌরাস্তা বলতে কি তোমার মোদী সরকারকে বুঝাচ্ছে না, চৌরাস্তা বলতে চারটা রাস্তাকে বুঝাচ্ছে, সুতরাং এগুলো হলো দ্বিগু সমাস। কথা ক্লিয়ার, মনে থাকবে, ওকে ওকে ওকে। আচ্ছা এবার দেখি আমরা পরীক্ষা যেগুলো আছে এটা পারেন কিনা বলেন তো, এবার বলো উদাহরণ বলো। চৌচালা কোন সমাসের উদাহরণ, এটা যুব উন্নয়ন অধিদপ্তর 2026 সালে প্রশ্ন, বলো 11তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে 2014 সালে, দ্রুত বলো এটা কি হবে, চৌচালা। খাতায় লিখছি সব, ভেরি গুড, বলো দ্রুত বলো। নাসির স্যার কাজু বাদাম, খেজুর, জাফরান খাওয়া বন্ধ, মানেটা কি, তুমি জানলা কেমন আমি কাজু বাদাম খাই, জাফরান খাই, এটা কে কইছে তোমারে, হ্যাঁ দ্রুত বলো, এটা কি হবে, দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। আমরা আনপেইড বেজের স্টুডেন্ট। আচ্ছা বল না, যারা টাকা দিয়ে ভর্তি হয় বুঝেন না, তারা তো অনেক কষ্ট করে, তোমাদের ফ্রি যারা টাকা দিয়ে ভর্তি হয় তাদের অনেক দাবি থাকে আমাদের কাছে, তাই না, অনেক কিছু চাবে, তারা টাকা দিছে না। আচ্ছা দ্রুত বলো, চৌচালা কোন সমাস, বলো এই পুরোপদ সংখ্যা, পরপদ নাউন, এটা কি দ্বিগু সমাস নাকি সংখ্যা, তুমি যখনই বললাম চৌচালা তোমার চোখের সামনে একটা ঘরের সবই ভাইসে উঠছে, স্যার এটা 100% বহুব্রী সমাস, 100% বহুব্রী, 100% বহুব্রী। আচ্ছা পরেরটা বলো, 10 ভুজা কোন সমাস, 10 ভুজা, দ্রুত বলো 10 ভুজা কোন সমাস, 10 ভুজা, দ্রুত বলো।
দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, এটা বলো, এটা কি হবে? 10 ভুজা শব্দটি কোন সমাসের উদাহরণ? দ্রুত বলো, 10 ভুজা কোন সমাসের উদাহরণ? 10 ভুজা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, দ্রুত দ্রুত দ্রুত। তুমি আমার কত চেনা, দ্রুত দ্রুত দ্রুত, কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, কি হবে, কি হবে? স্যার এই যে 10 ভুজা, 10 ভুজা বলে কাকে বোঝায়? দেবী দুর্গা। দেখো দেবী দুর্গাকে বোঝায়, কাকে? 10 ভুজা বলতে কাকে বোঝাচ্ছে? দেবী দুর্গাকে বোঝাচ্ছে। এখানে 10 মানে 10, ভুজ মানে বাহু, এখানে 10 ভুজ মানে 10টা বাহু বোঝাচ্ছে না। 10 ভুজ বলতে কাকে বোঝাচ্ছে? দেবী দুর্গা, দেবী দুর্গা, দেবী দুর্গা, দেবী দুর্গা, তার মানে বহুব্রীহি সমাস। দেবী দুর্গা তার মানে বহুব্রীহি সমাস। আচ্ছা পরেরটা কি হবে? ষড়ঋতু, দ্রুত বলো, দ্রুত, ষড়ঋতু। আচ্ছা দেখো তো, ষড়ঋতু এটা কি দ্বন্দ্ব, এটা কি বহুব্রীহি নাকি দ্বিগু? কোনটা হবে বলো তো, কোনটা কোনটা কোনটা? বল দেখো, ষড়ঋতু বলতে কি আলাদা কোনো কিছুকে বোঝাচ্ছে, না 6টা ঋতুকেই বোঝাচ্ছে? যদি 6টা ঋতুকেই বোঝায় তাহলে ও দ্বিগু সমাস, আর যদি থার্ড পার্সন কোনো কিছু বোঝায় তাহলে ও বহুব্রীহি সমাস। এবার বলো দ্রুত। স্যার চেনা লোকের নাম কি? কোন চেনা? দ্রুত বলো, এটা কি হবে, কি হবে? কোনটা কোনটা? মুক্তা আক্তার, ভেরি গুড বেবি। সজিদ মিয়া, ভেরি গুড। এটা হবে দ্বিগু সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। কারণ স্যার ষড়ঋতু বলতে 6টা ঋতুকেই বোঝায়, থার্ড পার্সন কাউরে বোঝাচ্ছে না, সুতরাং এটা দ্বিগু সমাস। বেসিক জানলে এমনি পারবা, বেসিক না জানলে কেউ কিছুই পারবে না পরীক্ষার হলে। শতাব্দী, শত অব্দ, শতাব্দী, এটা কি থার্ড পার্সন কিছু বোঝাচ্ছে? এটা কি বহুব্রীহি সমাস নাকি দ্বিগু সমাস? ধরে বলো, শতাব্দী, 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 এর বাইরে আসবে না। স্বাধীন মিয়া, তোমার নাম বলছি, তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, ভেরি গুড। শরীফুল ইসলাম, মহুয়া রায়, আখি ইসলাম, এটা বলো। শতাব্দী, শতাব্দী বলতে কি থার্ড পার্সন কোনো কিছু বোঝায়? শত অব্দের সমাহার, শতাব্দী বলতে তো শত অব্দ সমাহারই তো বোঝায়, এখানে তুমি থার্ড পার্সন কিছু বোঝাচ্ছে না, তো শতাব্দী কি হবে? দ্বিগু সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। যে কোনো চাকরি পরীক্ষায় যাবা, জব মেডিসিনের কথা মনে পড়া লাগবে। কোনটি দ্বিগু সমাস? রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2011 সালে প্রাইমারি পরীক্ষার একটা প্রশ্ন। কোনটি দ্বিগু সমাস? পুরুষসিংহ, চৌরাস্তা, হাটবাজার, কোনটা? সহজ, চৌরাস্তা। কারণ চৌরাস্তা বলতে 4টা রাস্তা কি বোঝায়? চৌরাস্তা বলতে 4টা রাস্তা কি বোঝায়? সুতরাং চৌরাস্তা হলো দ্বিগু সমাস, চৌরাস্তা হলো দ্বিগু সমাস। এবার বলো, সপ্তর্ষি মানে সপ্ত ঋষির সমাহার। সপ্তর্ষি মানে কি? সপ্ত ঋষির সমাহার। তা সপ্ত ঋষি মানে 7 জন ঋষি, এটা একত্রিত হয়, সেটাকে আমরা বলি সপ্তর্ষি। এটা থার্ড পার্সন কিছুই বোঝাচ্ছে না, সুতরাং এটাও দ্বিগু সমাস, সুতরাং এটাও দ্বিগু সমাস। এবার বলো তেপান্তর কোন সমাস? দ্রুত বলো, তেপান্তর। তেপান্তর দ্বিগু নাকি বহুব্রীহি? দ্রুত বলো, তেপান্তর, তেপান্তর, তেপান্তর। লিমা বিশ্বাস, সবগুলো উত্তর দিচ্ছি, তবু আমার নাম বলছে না স্যার। ওকে বেবি, বলে দিলাম। ইএম তানিয়া, শরীফুল ইসলাম, আফসানা, রাত্রি শেষ, লিমা বিশ্বাস, সুমা আক্তার, বলে দিয়েছি তো, বলে দিয়েছি তো। সজীব মিয়া, বলে দিয়েছি, সজীব মিয়া তোমার বিয়ে হয়ে যাবে। আখি তারা, স্বাধীন মিয়া, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো তেপান্তর, তেপান্তর বলতে কি? 3টা প্রান্তর যেখানে এসে মিলিত হয়েছে, তেপান্তর, ওটাই তো বুঝি। থার্ড পার্সন তো আবার ডোনাল্ড ট্রাম্পকে বোঝাচ্ছে না তেপান্তর বলতে, সুতরাং 3 প্রান্তরের সমাহার তেপান্তর। এটা আবার তেপান্তর কি হবে? দ্বিগু, 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 দ্বিগু। কোনটি দ্বিগু সমাস? সপ্তাহ, পরিভ্রমণ মানে আমরণ, এটা তো হবেই না। পূর্বত্ব সংখ্যা নাই, এটাও শোনাই, এটাও নাই, পূর্বদের সংখ্যা থাকা লাগবে। সপ্তাহ মানে কি? 7 দিনের সমাহার। সপ্তাহ মানে 7 দিনের সমাহার। সপ্তাহ, 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 সপ্তাহ। পরেরটা দেখি, নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত বাদ? 7 সমুদ্র, প্রতিদিন, নীলকণ্ঠ, মুখে বাদ। আমি বলছি পূর্বটা কি থাকে? সংখ্যা থাকে। এই মুখে বাদ, এখানে সংখ্যা আছে, এটা হবে না। নীলকণ্ঠ, নীল তো আর সংখ্যা না, তাই এটাও হবে না। প্রতি, এটা তো সংখ্যা, এটাও হবে না। তার মানে 7 সমুদ্র। 7 সমুদ্র বলতে 7টা সমুদ্রকেই বোঝায়, সুতরাং এটা দ্বিগু সমাস, সুতরাং এটা দ্বিগু সমাস। এবার বলো পঞ্চনদ। পঞ্চনদ কি কোনো রাবণ বা কৃষ্ণ বা কোনো কিছুকে বোঝায় না। পঞ্চনদ বলতে 5টা নদের সমাহার কি কিন্তু বোঝানো হয়েছে এখানে, সুতরাং পঞ্চনদ এটা 100% দ্বিগু সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। থার্ড পার্সন বলে নাই। এরপরটা যদি আমরা দেখি, ত্রিভুজ কোন সমাস? দ্রুত বলো, দ্রুত বলো। ত্রিভুজ কোন সমাস? থানা নির্বাচন অফিসার 2008, থানা নির্বাচন অফিসার এটা আসছে। থানা নির্বাচন অফিসার, ত্রিভুজ কোন সমাস? বহুব্রীহি, দ্বন্দ্ব, তৎপুরুষ নাকি দ্বিগু? দ্রুত বলো।
স্যার যার যার নাম বলছে তাদের বিয়ে আর হবে না কেন? দিনে হবে না কেন? দ্রুত বলো, দ্রুত দ্রুত বলো। এটা কি হবে? এটা কি হবে? দ্রুত দ্রুত। স্যার সবগুলো উত্তর দিয়েছি, আমার নাম তো বলেনি না। কি নন্দিতা বালা? ওকে বেবি, নন্দিতা বলে দিয়েছি। সাত সমুদ্র, দ্রুত বলো। ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ কোন সমাস? এটা ভুল করবে না। বাজারে অনেক টিচাররা দেখি ভুল পড়ায়। এই যেসব টিচাররা ভুলভাল পড়ায় এদের কাছ থেকে দূরে থাকবা, হ্যাঁ। তুমি দেখবা এভেলেবেল আমি দেখেছি ত্রিভুজ খালি পড়াইতেছে, এটা দ্বিগু সমাস, তিন বাহুর সমাহার, তিন বাহুর সমাহার পড়াইতেছে। মনে রাখবা ভুজ যুক্ত যত আছে, ভুজ যুক্ত যত পাবা, ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, হ্যাঁ, এইরকম যত পাবা, পঞ্চভুজ যত পাবা, সব বহুব্রী, সব সংখ্যাবাচক বহুব্রী। ভুজ যুক্ত যত শব্দ পাবা সব সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। মনে থাকবে। মাহমুদ রহিম স্যার, সমাজ পরে জীবনে কি উপকার হবে? সুন্দরী একটা বউ পাবা, তারপর কি পাবা? বড় একটা চাকরি পাবা, ঠিক আছে? সুন্দরী একটা বউ পাবা। এবার বলো চৌমোহনী, নোয়াখালীর চৌমোহনী। তা চৌমোহনী কোন সমাজ? স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী। দেখো এই যে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা আসতেছে 1 লাখ। পরিবেশ অধিদপ্তর আছে 2023 সালে, এবং বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন আসছে 2025 সালে। চৌমোহনী কোন সমাস? চৌমুহনী কাকে বলি? 4টা মোহনার যেখানে সে মিলিত হয়েছে তাকেই বলে চৌমুহনী। এখানে চৌমুহনী বলতে থার্ড পার্সন কোনো কিছুই বোঝায় নাই, কোনো দেবদেবী বলতে কোনো কিছুই বোঝাচ্ছে না। সুতরাং এটা কি হবে? চৌমুহনী কি হবে? দ্বিগু সমাস। বাবা এবারে দেখো, যেখান থেকে একটা নম্বর বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা আসে, সেটা হলো মাত্রা নির্ণয়ের অসাধারণ টেকনিক। এটা অনেকবার পড়িয়েছি, আবার পড়াবো। মনে থাকবে। আফসানা, শামীম, দীপং, মৃধা স্যার, মমিনুল স্যার, এই যে দেখছেন ফরহাদ হোসেন ফাহিম আছে, কিন্তু টিএস তুতুল আছে, কিন্তু নীরব মন আছে। স্যার শোনেন, ক্লাস দেখছেন, এত সুন্দর একটা গুছানো ক্লাস, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান। এই জব মেডিসিনের ক্লাস এরকমই হয়। ক্লাস কেমন লাগছে বলো তো? ক্লাস কেমন লাগছে কমেন্ট। এখন তো কিছু শেষ হয় নাই, আরো 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা ক্লাস অপেক্ষা করতে হবে। এই যারা ম্যাথ ক্লাস করছেন, এই যে এখন বাংলা ক্লাস করতেছেন, বলেন জব মেডিসিনের ক্লাস কেমন হয়? শোনেন, জব মেডিসিনের যে সব টিচার না, এরা অফলাইনের জাদরেল টিচার, অফলাইন ক্লাস অনলাইন মাতানো টিচার। এরকম না যে অনলাইনে শুধু স্লাইড নির্ভরশীল টিচার। আমরা প্রশংসা করতেছি না নিজের, জাস্ট এতটুকু বলতেছি যে না, আপনারা যারা আমাদের উপর আস্থা বা বিশ্বাস রাখেন, আস্থা বিশ্বাস আপনারা কন্টিনিউয়াসলি রাখতে পারেন। আমি জাস্ট 1 মিনিট সময় নেবো স্যার, 1 মিনিট সময় নিতে পারি? ওকে, 1 মিনিট সময় নেবো জাস্ট। আমি তোমার 2 পিস 3 পিস সব আছে এখানে দেখি। আচ্ছা, 1 মিনিট সময়ের মধ্যে স্যার ম্যাক্সিমাম স্টুডেন্টের, স্যার আপনি একটু আমার সাথে সম্মতি দেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট নিবন্ধন নিয়ে প্রচুর পেরেশানির মধ্যে রয়েছে। তো নিবন্ধনে যেহেতু নিবন্ধনের চেয়ারম্যান যেহেতু যোগদান করছে, তার মানে আগামী 1-2 সপ্তাহের মধ্যে যে কোনো সময় সার্কুলার চলে আসতে পারে। আচ্ছা, নিবন্ধনের জন্য কিন্তু আমরা 4টা সাবজেক্টে 4টা বই রেডি করছি। তো এই যে 4টা বই, এই বইয়ের বাইরে আমাদের নিবন্ধনের একটা অক্ষর পড়ার দরকার আছে। স্যার আমাদের সাবজেক্টিভে বই যে রেডি করেছি, হ্যাঁ, নিবন্ধনের সাবজেক্টিভের 35টা বই রেডি, বাংলাদেশে কোনো কোচিং সেন্টার তৈরি করে 35টা সাবজেক্টিভ বই রেডি, যেটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। এতগুলো কোর্স প্লাস এতগুলো বই কেউ রেডি করতে পারেনি। সো আমার কলেজের ভাই, কলেজের বোনেরা, সার্কুলার আসার পরে প্রস্তুতি নিব, কিন্তু সার্কুলার আসার 10 দিন আগে প্রস্তুতি নিলে এই 10 দিনের প্রস্তুতি দিয়ে যে আমার চাকরিটা হয়ে যাবে, এই চিন্তাটা আমাদের অনেকেরই নাই। অথচ বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে। হ্যাঁ, নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে না পারার কারণে সামাজিক সাম্যাবস্থায় নিজের সম্মান থাকতেছে না। তো সবকিছুকে বিবেচনা করে যারা ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন, তাদেরকে আমি জাস্ট বলবো যে আপনার আর্থিক সমস্যা, আপনি জব মেডিসিনের সাথে জার্নিটা শুরু করেন। জব মেডিসিনের সাথে জার্নিটা কিভাবে শুরু করবেন? ধরেন আপনার কাছে এখন 400 টাকা আছে, আপনার কাছে 500 টাকা আছে। স্যার সুযোগ দিয়ে দিচ্ছি কিন্তু আপনার ক্লাসে, ধরেন কার কাছে 400 আছে, 500 টাকা আছে, সেই 400-500 টাকা এন্ট্রি করেও কিন্তু আমাদের সাথে ক্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ করতে পারবে, সুযোগটা পাবে। সো যারা এরকম সুযোগ চাচ্ছেন যে স্যার আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি এখন আপাতত 500 টাকা দিয়ে আমাদের ক্লাস পরীক্ষাগুলো করতে যাচ্ছি, আমাকে একটু সুযোগ দেন, আমি সামনে সময় করে আবার বাকি টাকা দিয়ে দিব, এরকম যারা সুযোগ চাচ্ছেন, তারা কমেন্টে শুধুমাত্র আজকে নাসির স্যারের এন কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। আমি আজকের এই সেশন থেকে এরকম এই অফারে ভর্তি হওয়ার জন্য সুযোগ দিব সর্বমোট 30 জন স্টুডেন্টকে। এই 30 জনের মধ্যে যারা থাকতে চাচ্ছেন, তারা এন কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন।
যখন সার্কুলারটা দিবেন না, দেখবেন আপনারা যারা আমাদের পুরোদর্শী তারা জানেন যে আমরা শুধু জেনারেল পার্টি আমরা 2250 টাকা 2250 টাকার কোর্স ফি 2250 টাকা কোর্স ফি কিন্তু এই জায়গায় আপনি মাত্র 500 টাকা এন্ট্রি করতে পারতেছেন, 600 টাকা এন্ট্রি করতে পারতেছেন, আবার কোর্স ফিও কম। হ্যাঁ, যেটা বইয়ের মূল্যে আমরা কোর্স ফি দিয়ে দিচ্ছি, আমরা কোর্স ফিটা খুবই কম দিয়ে দিচ্ছি। এক কথায় বইয়ের মূল্যে আপনি কোর্স ফি পাচ্ছেন। সেই সুযোগটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময়ের মধ্যে জাস্ট আমরা এন্ড কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবো, যাদের ড্রিম একমাত্র নিবন্ধন। আর যদি কারো সমাজসেবায় বইয়ের দামে কোর্স এনরোল করার ইচ্ছা থাকে, সমাজসেবায় কোর্সে আসতে চান, সেক্ষেত্রে আপনি এস কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন, সমাজসেবায় মাত্র 600 টাকায় আপনি কোর্স এনরোল করতে পারবেন বই সহ। আবার যদি কারো বিসিএস ড্রিম থাকে, বিসিএস কোড, যেমন গতকালকে বিসিএস এর জন্য 4-5 জন নাম্বার শেয়ার করেছেন, বিসিএস কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন, আমাদের ক্লাস প্রতিটাই নিখুঁত। আবার যদি কারো ড্রিম থাকে অন্য কোনো কোর্স 10-20 গ্রেড, তাহলে আপনি 10 থেকে 20 গ্রেড কোর্স অ্যাড করে আপনি নাম্বার শেয়ার করেন। জাস্ট আমি সময় দিচ্ছি আপনাদেরকে 1 মিনিট। এই 1 মিনিট সময়ের মধ্যে সাবজেক্টিভের বই আমাদের রেডি, সাবজেক্টিভের সিলেবাস দিলে কিন্তু আমরা বই দিয়ে দিব। এই যে এনকোড ব্যবহার করে শফিক ইসলাম কিন্তু নাম্বার শেয়ার করেছেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, ক্লাস কিন্তু শেষ হয় নাই। এই ক্লাস শেষ হয় নাই, ক্লাস কিন্তু শেষ হয় নাই, ক্লাস এখনো আছে, আরো 1 ঘন্টা ক্লাস কিন্তু নাসির স্যার এখনো শেষ করে নাই। আমরা জাস্ট যারা সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার যে একটা সুযোগ, এই সুযোগটা চাচ্ছি, তারা আমরা নাম্বার শেয়ার করব। আর যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু কমেন্ট করেন তো, জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয় ভাই? আমরা যে আপনাদেরকে এত সুযোগ দেই, অনেকে ভাবে যে স্যাররা এত সুযোগ দেয় হয়তো বা ক্লাসের মনে হয় কোয়ালিটি কোয়ান্টিটি একটু খারাপ, বা আদার্স এক্সেট্রা, বা টিচার কোয়ালিটি খারাপ। একটু কমেন্ট করেন তো আপনারাই, এই যারা ক্লাস করেন, রেগুলার ক্লাস করেন, জেনারেল ক্লাসগুলো করেন, একটু কমেন্ট করেন আমাদের ক্লাসগুলো কেমন হয়। আর পাশাপাশি যারা ভর্তির বাইরের স্টুডেন্ট, তারা জাস্ট এন কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন, এন কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন, এন কোড ব্যবহার করে নাম্বার শেয়ার। এই যে দেখতে পাচ্ছেন আলী আকবর নাম্বার শেয়ার করেছেন, নিঃসন্দেহে জব মেডিসিন ভর্তি হতে পারেন, জব মেডিসিন সেরা। মাশাআল্লাহ, মানিক মন্ডল, একটু সবাই কমেন্ট করবেন জব মেডিসিন কেমন। স্যার আপনাদের ক্লাসগুলো অসাধারণ, কোনো কথা হবে না আপনাদের ক্লাস নিয়ে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এই যে আপনারাই নিজেরাই কমেন্ট করতেছেন, এটা তো আমরা আপনাদেরকে জোর করে বলতেছি না যে আপনি কমেন্ট করেন। সো যারা ভর্তির বাইরে রয়েছেন আজকের এই সেশনে, যারা ক্লাসটা করতেছেন, তাদেরকে জাস্ট আমি সুযোগ দিচ্ছি, যদি কোনো ভর্তিকৃত স্টুডেন্ট অন্য কোনো ব্যাচে থাকেন, নিবন্ধনে আসতে চান, তাও নাম্বার শেয়ার করেন, তাদেরকেও আমরা সর্বোচ্চ কনসিডার করে আপনাদেরকে এখানে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিব। জাস্ট এন কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। আজকে নাসির স্যারের নামের প্রথম ওয়ার্ড এন, এরপরে কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মনে হয় আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট। ভর্তির বাইরে আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট, একটু চেষ্টা করবেন আপনাদের রেফারেন্সে যাতে 5 জন স্টুডেন্ট ভর্তি হয়, 3 জন স্টুডেন্ট ভর্তি হয়, 4 জন স্টুডেন্ট ভর্তি হয়। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার কলেজের ভাই, কলেজের বোনেরা, আপনাদের রেফারেন্সে স্টুডেন্ট যখন আমরা প্রতিনিয়ত আপনাদের রেফারেন্সে স্টুডেন্ট পাই, আপনারা আরো একটু রেফারেন্স করার চেষ্টা করবেন জব মেডিসিনকে, এবং সর্বোচ্চ রেফারেন্স করে জব মেডিসিনে সর্বোচ্চ স্টুডেন্ট ভর্তি করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, সো আপনারা সবাই আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, আমরা জানি। নাসির স্যারের ক্লাস অসাধারণ হচ্ছে, মাশাআল্লাহ। যা স্যার অনেক সুন্দর, তবে টাকা না থাকলে, শুনেন, নিজের ক্যারিয়ারের জন্য যদি এতটুকু জিনিস আপনারা ইনভেস্ট করতে না পারেন, তাহলে আর এর থেকে বেশি সুযোগ আমরা দিতে পারবো না। কারণ আপনি এক সেট বই কিনতে গেলেও বাজারে 700-800 টাকা খরচ করা লাগে, তাই না স্যার? আর এই জায়গায় তো আমরা আপনাদেরকে জাস্ট একটা সুযোগ দিচ্ছি। এই সুযোগ যারা ব্যবহার করতে চাচ্ছেন না, তারা নিজের কপালে নিজে লাথি মারতেছেন। সো আমি জাস্ট এখনো সময় দিচ্ছি, স্যার লাইভে থাকা অবস্থায় জাস্ট আমরা কি করবেন, এন কোড ব্যবহার করেন। হ্যাঁ, এন কোড শুধু নাম্বার শেয়ার করবেন, এন কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করলে হবে স্যার। ওকে স্যার, আপনি শুরু করে দেন স্যার। ইয়াটা মেডিসিন অস্ত্র। আচ্ছা, এই নির্ণয়ের টেকনিকটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি বহুবার, যারা দেখেন নাই তারা দেখতে থাকেন। এটা দিয়ে দেখে প্রত্যেকটা উত্তর আপনি করতে পারবেন। এখানে মাত্রা নির্ণয়ের অসাধারণ টেকনিক। এই ঘরটায় আপনি কি করবেন, এখানে লিখেছি মাত্রা, এখানে পূর্ণ মাত্রা, এটা অর্ধমাত্রা, আর এখানে আছে আমাদের মাত্রাহীন। দেখেন এখানে আমরা লিখছি স্বরবর্ণ, আমাদের স্বরবর্ণ কয়টা? 11টা। আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। 39 আর 11 মোট বর্ণ আছে আমাদের কয়টা? 50টা। পরীক্ষা কিন্তু এগুলো আসে চাকরি পরীক্ষায়, যে বাংলা ভাষায় স্বরবর্ণ আছে কয়টা? 11টা। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 39টা। তা 39 11 মোট বাংলা ভাষায় মোট বর্ণ আছে কয়টা? 50টি। মোট বর্ণ আছে কয়টা? 50 50 50। এবার আসে, এখানে কি আছে? পূর্ণ। এখানে কি আছে? অর্ধ। এখন দেখো পূর্ণ মাত্রা, আমরা এই নিচ থেকে এদিক থেকে ধারাবাহিক যাব। আচ্ছা, একজন পূর্ণ মানে পূর্ণ, মনে করে একজন পূর্ণবয়স্ক, আপনি পূর্ণবয়স্ক, আমি পূর্ণবয়স্ক। এই একজন পূর্ণবয়স্ক মানুষের এই টোটাল মুখের মধ্যে দাঁত আছে কয়টা বলতো? 32টা। কিন্তু আমরা বলি কিন্তু তো একবার থাপ্পড় মারে 32টা দাঁত ফালিয়ে ফেলে দেবে, এটা কিন্তু বলতাম ছোটবেলা আমরা। তো উপরের পার্টিতে 16টা, নিচের পার্টিতে 16টা, এই টোটাল দাঁত কয়টা? 32টা। তো একজন পূর্ণবয়স্ক মানুষের মুখে দাঁত থাকে কয়টা? 32টা। এখন পরীক্ষায় যদি আসে যে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা বলতো? বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা বলো? বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? 32টা। কয়টা? 32টা।
আর জীবনে ভুলবেন না। উপরের পাটিতে দাঁত থাকে 16টা, আর নিচের পাটিতে কত 16, 16-র অর্ধ কত, এই 16-র অর্ধ কত, 16 অর্ধ হলো 8, তাহলে বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা, 8টা। এখানে দেখো 32 আর 8 কত 40, এখানে আছে কত 50, 50 থেকে 40 বিয়োগ করো কত থাকে 10, তার মানে বাংলা ভাষায় মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টা, 10টা। বাংলা ভাষায় মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টা, 10টা। ক্লিয়ার? এখন আমি দেখেন এই উপরে ঘরটায় চলে যাব, কোথায়, উপরে ঘরটা। এবারে দেখেন এখানে স্বরবর্ণ কয়টা, 11টা। এর ভিতরে অর্ধমাত্রা 11টা স্বরবর্ণের ভিতরে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে আমাদের একটা, শুধু রি। কয়টা, একটা আছে, সেটার নাম কি, এই যে রি। শুধু অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে একটা, রি। আর মাত্রাহীন স্বরবর্ণ আছে 4টা। আমাদের মাত্রাহীন স্বরবর্ণ কয়টা, 4টা। কি কি বলো, এ, ওই, ও, আর একটা কি, ও, এই 4টা আছে। তো এখন মাত্রাহীন স্বরবর্ণ আমাদের মোট কয়টা, 4টা। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা, একটা। এখন দেখো 4 আর 1 কত, 5, 4 আর 1 কত, 5, এখানে আছে কত, 11, 11 থেকে আমরা 5 বিয়োগ করি কত থাকে, 11 থেকে 5 বিয়োগ করে কত থাকে, 6। তাহলে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত মোট স্বরবর্ণ আছে কয়টা, 6টা। ক্লিয়ার? এখন আমাদের মাঝখানে ঘরটা ফাঁকা থাকে, এখানে ব্যঞ্জন বর্ণ আছে আমাদের কয়টা, 39টা। এটা বের করতে হবে, 39টা। এখন 39টা ব্যঞ্জন বর্ণ 3টে ঘরে আমরা বের করব। এই 32 থেকে 6 বিয়োগ করবো, 32 থেকে 6 বিয়োগ করলে কত থাকে, 26। তাহলে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 26টা। 8 থেকে বিয়োগ করবে 1, কত থাকে, 7। তাই বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত মোট ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 7টি। 10 থেকে বিয়োগ করবো 4, কত, 6। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন মোট ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 6টা। এখন দেখবা যতগুলা বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা বলো, রেলওয়ে বলো, খাদ্য বলো, পোস্টাল অপারেটর বলো, সব পারবা, সব পারবা, সব। এটা ক্লিয়ার সবাই? একটু বলেন এটা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা, দ্রুত ভাই, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? আশা করি এটা ক্লিয়ার। এখন আমি এইটা দেখো, এটা রিলেটেড আমি এবার প্রশ্ন বলি, বলেন উত্তর প্রথমটাই করেন, এর উত্তরটা করেন। দেখো 2026 সালের একটা প্রশ্ন কি বলছে, যে সমন্বিত 6 ব্যাংক, কিছুদিন আগে চাকরি পরীক্ষাটা হলো, সমন্বিত 6 ব্যাংক অফিসার কে আসে প্রশ্নটা এসেছে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ বলছে, কিন্তু বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা বলতো? বাংলা বর্ণমালা অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কিন্তু একটা, রি। তাহলে অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা, 10টা, 8টা, 7টা, নাকি 9টা? দ্রুত বলো, অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা বলো, অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা? এই যে দেখো অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কোনটা, তার মানে এই যে দেখো অর্ধমাত্রা, এই যে এই ঘরটা, এই মাঝখানের ঘরটা। হ্যাঁ, তোমার এখানে চাইছে কোনটা, পরীক্ষা বলছে যে অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, তাহলে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ ছিল কয়টা, একটা। আর এখানে ছিল কয়টা, 8টা। অর্ধমাত্রাযুক্ত মোট বর্ণ ছিল 8টা। 8 থেকে যদি 1 বিয়োগ করে কত, এখানে কয়টা ছিল, 7। এই 8 থেকে 1 বিয়োগ করলে কত, 7। সুতরাং প্রশ্নটা আপনার পরীক্ষা, চাকরি পরীক্ষা আসছে, যে পরীক্ষার্থী কি, যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি, তার উত্তর হবে 7টি, 7টি, 7টি। দেখছেন আপনারা কিন্তু পারছেন। রাত্রি শেষ, সুজয়, লিমন হাসান, নীল আকাশ, সাবরিনা, ফ্রোজা, আখি, তুতুল, নীরব মন, ডলি রায়, ইউনুস আলী, বিনতে হাসান। কি হয়ে গেল, দেখছো কত টস টস করে উত্তরটা পারলাম। এরকম দেখো, দেখো কত ব্যাংকের পরীক্ষা আসছে না, ব্যাংকের পরীক্ষা আসছে না, দেখছেন পারছেন। দেখছেন একটা ক্যাশিয়ার খয়রাতি চাকরি করবেন, তাও কত কঠিন প্রশ্ন করে, দেখছেন। বাংলা বর্ণমালা পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে মোট কয়টা বলো, একদম বাংলা বর্ণ পূর্ণ মাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? 2025 সালের প্রশ্ন, নন ক্যাডার প্রশাসনিক কর্মকর্তা পিএসসির অধীনে 2018 এবং মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস পরীক্ষা 25। দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। কি নিয়ে এসো, পানি নিয়ে এসো? আমি তো মনে করছি একটা দুধ চল নিয়ে আসতো মনে হয়, নিয়ে যা। নো, এটা বলো। আচ্ছা, একজন লিখছে 1300 টাকা দিয়া ভর্তি হয়েছে, এখন পর্যন্ত একটা ক্লাসও করায়নি, 3 মাস হয়ে গেছে। এই যে আবিদ হাসান একটা কথা বলছে, দেখেন ওর কথার কোনো ভিত্তি আছে? ওনাকে 1300 টাকা দিয়ে ভর্তি হয়েছে, একটা ক্লাসও পায় না। গতকালও তো মমিনুল স্যার একটা ক্লাস ছিল, ফ্রি ক্লাস, একটা ক্লাসও নাকি পায় না। এইরকম মিথ্যা কথাকে বিশ্বাসযোগ্য? জব মেডিসিন ক্লাস হয় না? আজকে রাত 8টায় ক্লাসটা কি হয় নাই? মমিনুল স্যার আজকে ক্লাস নেয় নাই? আজকে বিজ্ঞানের ক্লাস হয় না? এইগুলা বলে কারা জানেন? মানে ডাহা মিথ্যা কথা কিছু আছে, পোলাপান এরা অল টাইম আছে খালি বলতে।
আচ্ছা, মার্জিনা শারমিন আমার নামটা বলে, এই যে বেবি বলছি তোমার দুইটা বিয়ে হবে, টেনশন নিও না। তুলিকা তুলি আছে, সজীব মিয়া আছে, শামিয়া ইসলাম আছে, কত 32টা। আমরা জানি যে একজন পূর্ণবয়স্ক মানুষের মুখের ভিতরে দাঁত থাকে কয়টা? পূর্ণ মানে 32, পূর্ণ মানে কি 32। এবার বলো বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টা? দ্রুত বলো, দ্রুত বলো, উত্তর বলো। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন কয়টা? বাংলা ব্যঞ্জন বর্ণে বলছি কিন্তু, বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টা? বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন একদম শান্তি ফাঁকা 6, 7, 9, 10। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টা? বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টা? মাত্রাহীন কিন্তু ছিল একদম শেষের ঘরটা, মাত্রাহীন ছিল শেষের ঘরটা। মাত্রাহীন স্বরবর্ণ ছিল কয়টা? 4টা। কয়টা? 4টা। আর পূর্ণ মাত্রা ছিল 10টা। তো 10 থেকে যদি 4 বিয়োগ করো, 10 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 6। এর ভিতরে 6 কোথাও আছে? 6 আছে? আছে, তাহলে কোনটা হবে? এটা এটা এটা। দেখছেন কেমনে বাইর করলাম? মনে থাকবে, ফোনে থাকবে, মনে থাকবে। ওকে ওকে ওকে। এই যে বাংলা বর্ণমালা অর্ধমাত্রা যুক্ত বর্ণ করা, দ্রুত বলো। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ আছে করা, তাড়াতাড়ি 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 উত্তর বলো। দুই স্বামী দিয়ে কি করবে? ও তোমার দুইটা স্বামীর কথা কইছি, আল্লাহ। আচ্ছা, একটা স্বামী মাইনাস করে দাও, ওকে? ওরে দুইটা স্বামীর কথা বলছি না, তোমার একটা স্বামী মাইনাস, তার মানে একটা 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 একটাই একটাই, দুইটা দরকার নেই। হ্যাঁ, দুইটা ধরো, একটাই করো, একটাই করো। কিন্তু ছেলেদের 4-5টা বউ লাগবেই ভাই। ছেলেরা কখনো একটা দুইটা হবে না, এদের 4-5টা লাগবে। এদের বিয়ে বুড়ো হয়ে গেল, কইবে আমার 4-5টা বউ লাগবে। ছেলেদের 4-5টা বউ লাগে, কিন্তু মেয়েদের একটাই হাজবেন্ড লাগে। তা বাংলা বর্ণমালা অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টা? 11টা, 9টা, 8টি নাকি 10টি? অর্ধমাত্রা যুক্ত, অর্ধ, অর্ধ মানে 8, অর্ধ মানে 8, মনে রাখবা। অর্ধ মানে 8, অর্ধ মানে কি 8, 8। ওই যে উপরে পাটিতে দাঁত থাকে, এটা 16টা, 16 অর্ধ কত? 8, 8, 8, 8, 8। দেখছেন? এই যে 2026 সালে যুব উন্নয়ন অধিদপ্তর পরীক্ষা আসছে, দেখছেন কেমনে প্রশ্ন আসে পরীক্ষা? দেখছেন সব পারাবে সব। এবার বলো, এবার বলো। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা ও মাত্রা, দেখো প্রথম বলছি বাংলা বাংলায় পূর্ণ মাত্রা বলছে। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ আছে কয়টি? আমরা জানি 32টা। অর্ধমাত্রা যুক্ত বর্ণ আছে কয়টি? আমরা জানি 8টা। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে কয়টা? 10টা। এখন তুমি সিরিয়াল দেখো কোথায় আছে? 32, 8, 10। এই যে 32, 8, 10, এই যে পেয়ে গেছি। দেখছেন? মনে থাকবে তো? এই স্বাধীন মিয়া কক 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 শুরু করে দিছে। এই আক্তার, তোমার এতগুলো বউ দিয়ে কি করবা? আমার কি নাসিসের 5টা বউ হবে? পারিনি একটা বিয়ে করতে, তুমি আছো 5টা বিয়ে করতে। কি যে কর, আমি কি বুড়িয়ে বেটাকের মতো নাকি? হ্যাঁ, আমি কি বুড়িয়ে বেটাকের মতো যে আমার 5টা বউ লাগবে? ভালো পুরুষও কখনো কয় না আমার 4টে বউ লাগবে, 3টে বউ লাগবে, 5টা বউ লাগবে, এগুলো কয় না কেউ, জানো? যাদের দরকার একটাতেই শান্তি। মনে রাখবা, একটা যারা বিয়ে করে ওরা অনেক ভালো থাকে, জানেন? একটা যারা বিয়ে করে ওই সংসারে শান্তি থাকে। আর যারা একাধিক বিয়ে করে না, এদের সংসারে কখনো দেখবা শান্তি হবে না, জীবনও হবে না। কারণ যে পুরুষ একাধিক মানে স্বাদ পায়, ও 2টা না, 3টাও, 4টে, 8, 10টাও করতে পারে। কিন্তু যে পুরুষ একজনের সাথে থাকে, ও একজনের স্বাদ পাইছে, ও একজনের সাথে আজীবন থাকে, এরাই ভালো, এদের প্রকৃতি সুখ হয়। বেশি খাইতে যায় না, বেশি খাইতে জিহ্বা পুড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে। এবার বলো যৌগিক, এই যে দেখো এই জিনিসটা এখন বুঝাবো, এই জিনিসটা তোমরা কিন্তু অনেকে ভুল করো। এই জিনিসটা শিখতে গেলে তোমাদের, এই জিনিসটা যদি শিখতে হয় তোমাদের নিম্নে 1 কোটি টাকা দেওয়া লাগে। আমারে 1 কোটি টাকা দেওয়া উচিত এটা শিখানোর জন্য, বুঝছেন? কারণ এটা কেউ শিখায় না, কেউ শিখাবে না, ভালো করে শিখবে। এবার যৌগিক স্বরধ্বনি বনাম দ্বিস্বরধ্বনি, মনে রাখবা যৌগিক স্বরধ্বনি এবং দ্বিস্বরধ্বনি একই জিনিস। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি আর দ্বিস্বরধ্বনি আছে আমাদের 25 পিস। কয় পিস? 25 পিস। বাজারে অনেক গাইডে দেখিয়েছি লেখা আছে 2 পিস, ভুয়া ডাহা মিথ্যা কথা। দ্বিস্বরধ্বনি কয় পিস? 25 পিস। আমাদের যৌগিক স্বরধ্বনি কয় পিস? 25 পিস। এখানে বলছে যৌগিক স্বরবাক বর্ণ কয়টি, অথবা যৌগিক স্বরবর্ণ কয় পিস? 2 পিস আছে আমাদের। কয় পিস আছে? 2 পিস। কয় পিস? 2 পিস। এবার একটু খেয়াল রাখো, তাহলে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি অথবা দ্বিস্বরধ্বনি আছে কয় পিস? 25 পিস। এই খেয়াল রাখো, 25টি যৌগিক স্বরধ্বনির মধ্যে 2টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে। আমাদের যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। ওই 25টা যৌগিক স্বরধ্বনির মধ্যে 2টা স্বরধ্বনির ওদের স্পেশাল 2টা কি আছে? বর্ণ আছে। ওদের ভিতরে স্পেশাল 2টা বর্ণ আছে। বলছে কি 25টা যৌগিক স্বরধ্বনির মধ্যে 2টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে। সেই বর্ণ 2টা কি? একটা হলো ওই আর একটা হলো ও। একটা হলো ওই আর একটা হলো ও। তাহলে ওই, ও রস্বই ওই। আবার কিছু বাজারে গাইডে লেখা আছে স্বরে আর রস্বই, এটা ডা মিথ্যা কথা, এটা ভুল। ও রস্বই ওই। আবার কি ও, ও রস্বই ও। তাহলে এই যে দেখো 25টি যৌগিক স্বরধ্বনির মধ্যে এই একটা আছে ওই আর একটা আছে ও।
এই বর্ণটা এই যে আছে, এই যে দেখো, এই যে যৌগিক স্বরধ্বনি ওই, এর ভিতরে আরো দুটি বর্ণ লুকানো আছে। এই ও, এই ধ্বনিটির মধ্যে দুইটা বর্ণ লুকানো আছে। তা ওই ধ্বনির ভিতরে দুইটা বর্ণ আছে, ও প্লাস ওই, আর ও এই ধ্বনিটার ভিতরে আছে ও প্লাস ও, দুইটা বর্ণ। সুতরাং এই দুইটাকে বলা হয় যৌগিক স্বর বর্ণ। এখন দেখো, তুমি যৌগিক স্বরধ্বনি যে 25টা বের করবা, এগুলো কিন্তু বিভিন্ন শব্দের ভিতর থেকে বের করতে হয়। শব্দের ভিতর থেকে কি করতে হয়? এগুলো শব্দের ভিতর থেকে বের করতে হয়। তাহলে এখানে দেখো, চেনার উপায়, শব্দের মধ্যে পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকবে। চেনবা কেমনে? শব্দের মধ্যে পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকবে, এগুলো উচ্চারণ করে বের করতে হয়। যেমন শিউলি, এর ভিতরে কিন্তু দুইটা আছে। মাইশা, এর ভিতরে দুইটা আছে। কুয়া, এর ভিতরে দুইটা আছে। শিউলি এই শব্দটা যদি তুমি ভাঙো, প্রথমে শি, প্রথম কিন্তু তালা বসা, স আসে, শি, এরপরে ই আছে শেষে। এই রস্বই কাটা কিন্তু আগে হবে না, এটা রস্বই, শি, এবার উ, এই উ, এই রস্যু উ, এবার কি ল, শি উ ল, ল এর পর রস্বই আসে উচ্চারণ, শিউলি। এই যে দেখেন, রস্বই আর রস্যু পাশাপাশি দুইটা যদি স্বরধ্বনি এরকম থাকে, তাহলে সেটা কি বলা হয়? তাহলে এই শিউলি শব্দের ভিতরে কোন ধ্বনি আছে? যৌগিক স্বরধ্বনি আছে। একটা আছে ওই, আরটা আছে রস্যু। এবার দেখো, মাইশা, প্রথমে দেখো ম, এরপর হবে স্বরে আ, এরপর রস্বই, এরপর স, এবার স্বরে আ, মাইশা। এই যে দেখো, আ প্লাস রস্বই আছে। সুতরাং মাইশি শব্দের ভিতরেও কি আছে? যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি আছে। এবার কুয়া, প্রথমে কুয়া, প্রথমে ক, কু, এবার কু, এবার রস্যু, কু, এবার রস্যু, কু আ, এবার অন্ত্যেষ্টি আকার মানে স্বরে আ, কুয়া। এই যে রস্যু এবং আ আছে, সুতরাং কুয়া শব্দের ভিতরেও যৌগিক স্বরধ্বনি আছে, আছে, আছে। পারবেন না? পারবেন না? পারবেন? মন থাকবে? মন থাকবে? ওকে। এবার দেখো, তুমি এই জিনিসটা একদম ফ্রিতে শিখাই দিলাম, যেগুলো আমরা আসলে টাকা দিয়ে পেইড বেজে শিখাই, ফ্রিতে শিখাই দিলাম। এই কঠিন জিনিস শিখাবে না, ঠিক আছে? পাবলিকরা কঠিন জিনিস শিখাবে না। এবার দেখো, এবার বলো বলো বলো, এটা বাড়ি করো। কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে? 48তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, বের করো। দ্বিস্বরধ্বনি মানে কি? যৌগিক স্বরধ্বনি। শব্দগুলো ভাঙো, বলো। এখানে আছে তিসি, আছে মালি, আছে লাউ, আছে কদু, আছে মেয়ে। বের করো, বের করো, এটা বের করো, দ্রুত বের করো। শামীম রেজা, শামীম রেজা তিনি বলেছেন স্যার লাউ, বউ এগুলো দ্বিস্বরধ্বনি। আচ্ছা দেখি উত্তরটা বলো। এই 48তম বিসিএস পরীক্ষা আছে, দেখছো? তোমাদের বিসিএস কোর্স করাই দিতেছি ফ্রি 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 ফ্রি। দ্রুত 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 স্যার। আফসার আমি স্যার গ গ, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউ যদি ভাঙো, প্রথমে কি ল, এবার আকারের জন্য নিবা, আকারের জন্য স্বরে আ, এবার এই রস্যু, এই পাশাপাশি দুইটা স্বরধ্বনি আছে, সুতরাং এটা হবে। আর মালি, মূল শব্দ মাল কি মালি, প্রথমে কি ম, এরপরে আ, এরপর ল, এরপর ই, মালি। দেখো পাশাপাশি দুইটা স্বরধ্বনি নাই, এখানেটা আর এখানেটা, তার মানে মালি এর ভিতরে নাই। বাকি এগুলোর ভিতরে তিসি, প্রথমে ত, এবার তি, এবার রস্বই তি, এবার স, এবার রস্বই তিসি, পাশাপাশি না, আছে দূরে, সুতরাং এগুলোর ভিতরে নাই, এগুলোর ভিতরে নাই। সাদের লাউ, এই দেখছেন আপনারা পারছেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। পরেরটা বলো। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 46তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। এখানে আছে একটি, দুইটি, তিনটি, চারটি। দ্রুত বলো, বাংলা ভাষায় যৌগিক স্বর কয়টি? আসলে কথা, যৌগিক স্বর হওয়ার কথা ছিল 25টি। কয়টা? এখানে যৌগিক স্বর হওয়ার কথা ছিল 25টি। যৌগিক স্বর হওয়ার কথা ছিল 25টি, কিন্তু অপশন তো 25টি নাই, না হাই। তাহলে দিবা কোনটা বলো? কোনটা দিবা? যৌগিক স্বর কয়টি? দ্রুত। এই কোনটা কোনটা? এই তোমরা কি দুষ্ট দুষ্ট কমেন্ট করো তোমরা, তোমরা তো দুষ্ট কেন? দ্রুত দ্রুত, ক্লাস কিন্তু শেষ করে দিব আমি তাইলে। তোমরা যদি ক্লাসে মনোযোগ না দাও, ক্লাস কিন্তু দুষ্ট। দ্রুত কোনটা হবে? একটি, দুইটি। তাহলে যৌগিক স্বর কয়টি হবে? যেহেতু 25টা নাই, তাহলে উত্তর হবে দুইটি, একটা ওই একটা ও, দুইটিতে টিক দিয়ে চলে আসবা। এরপরে প্রশ্ন দেখি আমাদের। এটা বলা বলো, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালের একটা প্রশ্ন। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? রস্যু, দীর্ঘ, আ নাকি ও? দ্রুত বলো। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? যৌগিক স্বরধ্বনি ও, আ। দ্রুত দ্রুত, যৌগিক স্বরধ্বনির চিহ্ন কোনটা? এটা বলো, দ্রুত বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মোসাদ্দেক বিল্লাহ 2, সুজয় ওই ও। এই যে দেখেন ও, এটার ভিতরে কয়টা আছে বলো? এই যে যৌগিক স্বরধ্বনির চিহ্ন ও, এর ভিতরে দুইটা আছে যৌগিক স্বরবর্ণ বর্ণ, কি আছে?
একটা ও প্লাস রস্যু ও, সুতরাং উত্তরটা হবে ও, উত্তরটা হবে কি ও ও ও ও ও। লিখছেন 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 লিখছেন, ওকে ওকে। আচ্ছা পরেরটা যদি বলি আমরা, এটা বলো যুগ্ম স্বরধ্বনি প্রতীক কয়টি? যুগ্ম 2026 সালে প্রশ্ন, যুগ্ম স্বরধ্বনি প্রতীক কয়টি? 25টি, 60টি, 1টি, 2টি। যুগ্ম স্বরধ্বনি প্রতীক কয়টি? সমন্বিত 6 ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান। দ্রুত বলো, দ্রুত বলো কয়টি হবে? যুগ্ম স্বরধ্বনি প্রতীক কয়টি? দ্রুত বলো, যুগ্ম স্বরধ্বনি প্রতীক কয়টি? তাড়াতাড়ি, যুগ্ম স্বরধ্বনি প্রতীক কয়টি? জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে, মোরা আরো আগে কেন আসিনি, কেন আসিনি এই ভুবনে। লিমন হাসান তিনি বলে, ফরহাদ হোসেন বলে দিয়েছে অলরেডি উত্তর, বলছে যুগ্ম স্বরধ্বনি। যুগ্ম মানে কি? যৌগিক স্বরধ্বনি। যুগ্ম স্বরধ্বনি মানে যৌগিক, যুগ্ম মানে দুইটা মিলাইয়া যে স্বরটা উচ্চারিত হয়, যুগ্ম মানে যুগ্ম আর যৌগিক একই জিনিস। যুগ্ম স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কয়টা? আমাদের 25টা। যুগ্ম স্বরধ্বনি ও যুগ্ম স্বরধ্বনি প্রতীক কয়টা? 25টা। এখানে আছে 60টি, 1টি, 2টি, কয়টা হবে? 25 25, ভেরি গুড, 25টি 25। যুগ্ম স্বরধ্বনি প্রতীক কয়টা? 25টা। ওকে, দেখি পরেরটা কি আসতেছে। দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ কোনটা? দ্রুত বলো, দ্রুত। দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ, এটা গ্লোবাল ইসলামী ব্যাংক পরীক্ষা 2024 সালে প্রশ্ন। দ্বিস্বরধ্বনিযুক্ত, দ্বিস্বরধ্বনি মানে যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি মানে ভাঙ্গ। আছে তৈল, আছে রক্ষক, আছে স্বর্ণ, আছে আবরণ। বের করো। স্যার না এসে ভুল করে ফেলেছেন। কোথায় বেবি? তুহা, কামরুন, মুন্নি। দ্রুত বলো, দ্রুত। এটা কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে বলো? দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ কোনটা, যেটা বর্তমান সমাজে অনেক কাজে লাগে? বলেন তো, তৈল নাকি রক্ষক নাকি স্বর্ণ নাকি আবরণ? ভাঙো তো, এটা কোনটা হবে? একজন উত্তর করতে পারলে হয়ে যাবে, একজন উত্তর সঠিক উত্তরে দিতে পারলে আমি নেক্সট প্রশ্নে চলে যাব। দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ কোনটা? গ্লোবাল ইসলাম ব্যাংক। দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ কোনটা? দ্রুত বলো, কোনটা? তৈল, রক্ষক। এই যে সাবিরা বলে স্যার তৈল 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 তৈল। কেন তৈল? এটা ভাঙ্গ। প্রথম কি? ত, এবার রস্বই, তৈ তৈ ত, প্রথম ত যোগ অ যোগ রস্বই যোগ লা, তৈল তৈল, ত যোগ অ, ত উচ্চারণ করতে অ আসে, তৈল তৈল তৈল। এই উত্তরটা হবে তৈল তৈল। আর রক্ষক তো হবেই না, এটা তো 3টা বর্ণ আছে, এটা তো হবেই না। স্বর্ণ, স্বর্ণ, আবরণ তো অনেকগুলো, এগুলো হবেই না। উত্তর হবে তৈল 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 তৈল। বলো, লাউ শব্দের মধ্যে কোন দ্বিস্বরধ্বনি আছে? দ্রুত বলো, লাউ। এটা এনএসআই 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 নিয়োগ পরীক্ষা 2021 সালে এনএসআই নিয়োগ পরীক্ষা আসছিল। 2000 এনএসআই দেখো, বলো। একটা জিনিস কি জানো, অনেকে বলেন যে জব মেডিসিনের দেখা যদি আগে পাইতাম তাহলে মনে হয় 1 বছর 2 বছর আগে জব পেয়ে যেতাম। এটা মনে মনে অনেকে ভাবতেছেন। আমিও বলি যে, আমি সত্য কথা বলি, যেটা যে জব মেডিসিনের সাথে যদি আরো 3 মাস আগে লিখে থাকতে পারতেন, আপনার যে চাকরির সার্কুলারগুলো আবেদন করা আছে, আপনার একটা চাকরি হয়ে যেত, এতদিন একটা চাকরি হয়ে যেত। আমি বললাম, এই জন্য বললাম যে যাদের কাছে সর্বনিম্ন 500 টাকা আছে, আপনি যে কোনো কোর্সে অ্যাড হয়ে আপনি কোর্সগুলো শুরু করেন, পড়াশোনা শুরু করে দেন। ঠিক আছে, আমাদের সমাজসেবা কোর্স করাচ্ছে মাত্র 650 টাকায়। চিন্তা, 650 টাকা দিতে পারবেন না, এবং বই সহ। আমরা একটা বই আপনাদেরকে সমাজসেবা গিফট করে দিই। আপনাদের নিবন্ধনে কোর্স করাতে মাত্র 1250 টাকা। 4টা বই পাইতেছেন এই কোর্সের সাথে, তারপরও কি কোর্স করবেন না? আবার আমরা প্রাইমারি কোর্স করাইতেছি ফাউন্ডেশন বেজে 1500 টাকায়, মানে 4টা বই পাইতেছেন সেখানে ফ্রি ক্লাস, সকল সাবজেক্টে পাইতেছেন। বিসিএস কোর্স করতে পারতেছেন মাত্র 4000 টাকায়, 10টা বই পাচ্ছেন লেকচার শীট সহ, এতগুলা ক্লাস, এতগুলা বই, এতগুলো এক্সাম ব্যাস, যা আপনি কোথাও পাবেন না। কিন্তু আপনাদের বলি, একটু পড়েন, বুঝছেন? জীবনে ইনভেস্ট করেন, টাকাটা এসে যাবে। তা লাউ শব্দে কয়টা আছে? লাউ, এই যে দেখো, ল যোগ আ যোগ রস্যু, এই যে আর রস্যু, আ প্লাস রস্যু কই, আ ও রস্যু। কি পারতেছেন না আপনারা? কি পারতেছেন এগুলো? এই পারতেছেন, পারতেছেন? ঠিক আছে, পারতেছেন? জব হওয়া এত সহজ নয়। যারা 2-1টা চাকরি পরীক্ষা দিয়েছে ওরা জানে যে কেমনে, মানে কেমনে পরীক্ষা বানায়, এটা অনেকেই জানেন। ঠিক আছে না? ওকে, তাহলে আজকে কি আরো পড়াবো? রাত্রি শেষ। স্যার 500 টাকা ধার দেন, সামনের মাসে দিয়ে দেবো। ওকে বেবি, তুমি বিকাশ নাম্বারটা দাও, তোমাকে বেবি দিয়ে দিচ্ছি। একটা বেবি আমাকে বলছে স্যার 500 টাকা দেন, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি।
এই জিনিসটা বাজারে কেউ ওই যে অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ এই জিনিসটা নিয়ে যে কত ভেজাল লাগে, এগুলো একমাত্র না টাকা ছাড়া পড়াবো না, টাকা ছাড়া পড়াবো না। আমি বললাম যে মাত্র 650 টাকা দিলেই আপনি কি করতে পারবেন, সমাজসেবা ভর্তি হতে পারবেন। সমাজসেবা নতুন বই আপনাকে কেউ দিবে না, নতুন আপডেট বই একদম সুন্দর মতো ইউনিয়ন সমাজকর্মী ভর্তি হয়েছেন, এই বই একদম পেয়ে যাবেন। এবার মনে করেন যে আপনি নিবন্ধনে ভর্তি হলো, নিবন্ধনের একদম বই পেয়ে যাবেন, সব ফ্রি পাচ্ছেন, আপনারা টেনশন নিয়েন না। তার 650 টাকা দিলেই আপনি কি করতে পারেন, নিবন্ধনে ভর্তি হতে পারেন। আর যদি আপনার কাছে 500 টাকা থাকে সর্বনিম্ন, এটা দিয়ে আপনি এনরোল করে আপনি যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন। তবে এটার জন্য আপনি অবশ্যই কি করবেন, এন লেখার পরে আপনি সমান সমান দিয়ে ফোন নাম্বারটা লিখে দিয়ে দেন, এছাড়া সম্ভব না। দ্রুত লেখেন। যারা ভর্তির জন্য মন স্থির করছেন তারা কি এই যে স্বাধীন মিয়া বলছে সার দিয়ে না, এরা বেশি চালাক না, আর পড়াও না, তাইলে পড়াবো না, এগুলো পেজ বেজে পড়াবো, এগুলো যারা টাকা দিয়ে ভর্তি হবে তাদের শিখাবো, এই ফ্রি ফ্রি আর শিখাবো না। আর টাকা দিয়ে যারা ভর্তি হচ্ছে এদেরকে শিখাবো অঘোষ ধ্বনি কি, ঘোষ ধ্বনি কি, অল্পপ্রাণ কি, মহাপ্রাণ কি, এই জিনিসগুলো সহজ ভাষায় শিখাবো। এ টাকা ছাড়া শিখানো যাবে না, টাকা ছাড়া শিখানো যাবে না, ঠিক আছে? সেও না। দ্রুত যারা ভর্তি হবেন খালি এন কোড লিখে ফোন নাম্বার দেন, এন কোড লিখে ফোন নাম্বার দেন। এই জিনিসটা এত সুন্দর করে সহজভাবে শেখা যায়। এই জিনিসটা শিখলে দেখো, এই জিনিসটা শিখলে তোমার কোন দুটি অঘোষ ধ্বনি 13তম বিসিএস পরীক্ষা আসছে এটা শেখা যায়, নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়। এই যে 2026 সালে দেখো সমন্বিত ব্যাংক পরীক্ষা আসছে, এই উত্তরটা পারা যায়। দেখো মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি, এই যে ডাকের অপারেটর 2026 সালে পোস্টাল অপারেটর আসছে, এই উত্তরটা পারা যায়। এবার দেখো কোনটি অঘোষ ধ্বনি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই সহকারী প্রকৌশলী 2025 সালে আসছে, এটা উত্তর পারা যায়। এই দেখো মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি, এটা উত্তর পারা যায়। এবার কোনগুলো ঘোষ ব্যঞ্জন, এটা উত্তর পারা যাবে। দেখছেন কত কিউট কিউট নিয়ম আছে, দেখছেন? তার মানে একটা নিয়ম শিখলে এখান থেকে পরীক্ষায় যে কোনো প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সব চাকরি পরীক্ষায় পারা যাবে, পারা যাবে। ঠিক আছে? এই যে আমাদের সনক চন্দ্র মোহনা, তিনি নাম্বার শেয়ার করেছেন, থ্যাংক ইউ, তিনি তার নম্বর শেয়ার করেছেন। আর কে কে আছেন যারা স্যার এর থেকে অনেক ভালো করে বুঝছি, থ্যাংক ইউ। যারা আমার ক্লাস করছেন তারা তো এমনি পারবেন, যারা জব মেডিসিনের ক্লাস পেইড বেজ স্টুডেন্ট ওরা তো মহানায়ক। তোমরা ম্যাথে পারদর্শী, ইংরেজি পারদর্শী, জিকেতে পারদর্শী, বিজ্ঞানে পারদর্শী, বাংলায় পারদর্শী, তোমরা তো অলরাউন্ডার। যারা আগে 1 মাস আগেও যারা ভর্তি হয়েছেন জব মেডিসিন তারাও অলরাউন্ডার, 2 মাস আগে তারা আরো অলরাউন্ডার, 6 মাস আগে যারা ভর্তি তারা আরো অলরাউন্ডার। তারা নাসিসের চেহারা দেখলে উত্তর বলে দেয়, তারা নাসিসের চেহারা দেখলে কোন প্রশ্ন আসলে উত্তর বলে দিতে পারে। কারণ এভাবেই তো চাই আপনাদের যদি ভালো মতো না পড়ে যাবে তাহলে। রেহানা আক্তার তিনিও আমাদের নম্বর শেয়ার করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা জিনিস কি জানো, যে টাকা জীবনে বিফলে যাবে না। আপনি 500 টাকা, এটা আসলে কি আমরা কিন্তু বন্ধু বান্ধবদের খাওয়ার ছলেও আমরা ব্যয় করে ফেলি, একটা 3 পিসের পিছনে ব্যয় করি। আজকে আমাদের এখানে ভর্তি হতে আসছিল 2 জন স্টুডেন্ট রোকেয়া ইউনিভার্সিটি ইংরেজি ডিপার্টমেন্টের। তো আমার সাথে কথা বললো, তারা ইংরেজি ডিপার্টমেন্টে তারা নিবন্ধনে ভর্তির জন্য এসেছিল, কিন্তু তাদের আমি পরামর্শ দিয়েছি তারা যেন বিসিএস কোর্সটায় ভর্তি হয়। আমি বললাম রোকেয়া ইউনিভার্সিটি ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, এত কষ্ট করে ঢাকা শহরে আসছেন, অবশ্যই আপনাদের একটা চাকরি লাগবে, বিসিএস এর জন্য ট্রাই করেন। তাদেরকে এমন পরামর্শ দিলাম যে ওরা বলছে জি স্যার আমরা বিসিএস এর প্রতি পড়াশোনা করব, কারণ বিসিএস কোর্সটা করলে ওর অন্য চাকরিগুলো হয়ে যাবে। ঠিক আছে? অথচ দেখেন রোকেয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ইংরেজি ডিপার্টমেন্টে, দেখেন একটা ইউনিভার্সিটি পাবলিক, অথচ এসেছে তারা এই যে গরিবদের চাকরি করতে, মানে নিবন্ধন কোর্সটা করতে আসছে। তা চিন্তা করেন, আমি তাদেরকে এমন সুন্দর মতো বললাম ওরা আগামীকাল আসবে যে আপনারা বিসিএস কোর্সটা করেন আমাদের, তাহলে দেখবেন যে অনেক লাভবান হবে। আর বিসিএস কোর্সটা করলে আপনার অন্য চাকরি পরিস্থিতি এমনিতে হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। আমি বললাম যে ভাই, আমি তাদেরকে প্রশ্ন করলাম ভাই আপনার কি অনার্স ফার্স্ট ইয়ার থেকে বিসিএস পড়েন নাই? কয় স্যার টুকটাক। এই টুকটাক শব্দটা আমি শুনতে পারি না। বিসিএস প্রতিদিন অনার্স ফার্স্ট ইয়ার থেকে, যারা জীবনে অনেক টাইম ক্লিন করছেন, অনার্সে টাইম ক্লিন করছেন, মাস্টার্সে ভর্তি হয়ে একটা টাইম ক্লিন করছেন, এখন জীবনের শেষ মুহূর্তে আসছেন, ঠিক আছে? এখন আর কি কলিকাতা হারবাল খাইয়ে যদি বুড়িয়ে বেটারা যদি ওই অল্প বয়সী মেয়ে নিয়ে যদি 4-5টা বিয়ে করতে পারে, তাহলে আপনারা পারবেন না? আপনাদের এখন টকবগে যৌবন আছে, আপনাদের কলিকাতা হারবাল খাওয়া লাগে না, হাসির ডিম খাওয়া লাগে না, জাফরান খাওয়া লাগে না, মধু খাওয়া লাগে না, আপনাদের যৌবন টকবক করে এখন। আপনারা পড়াশোনা এখন না করবেন কি বুড়ো বয়সে পড়াশোনা করবেন? মা বাবার মুখে হাসি ফুটাবেন কি বুড়ো বয়সে? চাকরি এখন না হলে তাহলে খাওয়া মানে মা বাবা মরে যাইবে, তারপর চাকরি পাইবেন, লাভ কি? মা বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করলো, সে মা বাবারে মানে ইনকাম করে খাইয়ে আপনার মারা যাইতে পারলাম মা বাবা, তা লাভ কি? এমন সময় চাকরি পাবেন, এমন সময় ইনকাম করবেন টাকা, আফসোস করবেন, তখন সুন্দরী বউ সুন্দরী শালীরা এসে আপনার সম্পত্তি ভোগ করবে, তখন মনে করবে ইস
আমার মাটা যদি আজ জীবিত থাকতো, আমার মা ওই পোলাও মাংস খাইতে পারতো, আমার আলিশান বাড়িতে থাকতে পারতো, আমার বাবাটা যদি আজ বেঁচে থাকতো, আমার বাবা এগুলা খাইতে পারতো। এই জিনিসটা একসময় ফিল করবেন, এই জিনিসটা মারাত্মক ফিল করবেন। আমি ফিল করি, আমার বাবা মারা গেছে ছোটবেলা, আমি মাঝে মাঝে ভাবি যে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমার বাবা কত খুশি হইতো যে আমার এত টাকা পয়সা, আমার বাবা কি করতো, সে ভালো ভালো খাবার খাইতে পারতাম, বাবাকে টাকা দিতে পারতাম। আমার খুব খারাপ লাগে, আমার বাবা না, এটা খুব খারাপ লাগে। কিন্তু তো এই যে দেখেন, এই খারাপটা কিন্তু আপনার একসময় লাগবে, যে বাবা ছোটবেলা এত কষ্ট করছে, মা বাবা এত কষ্ট করছে, অথচ মা বাবার মুখে হাসি ফাটাইতে পারলাম না, এর আগে তারা পৃথিবী ছেড়ে চলে গেল। এর চেয়ে আর কষ্ট একজন আর কিছুই হতে পারে না একজন সন্তানের পক্ষে। এই জন্য বললাম যে আপনারা যারা এই জব মেডিসিন কোর্সে বেশি টাকা লাগে না, সব সাবজেক্টই পড়ানো হয়, বইও ফ্রি পাওয়া যায়। আমি বললাম মাত্র 500 টাকা জমা দেন, যে কোনো কোর্সে ভর্তি হবেন। আপনি লিখবেন আপনি বিসিএস কোর্সে ভর্তি হবেন, বিসিএস লিখে আপনি ফোন নাম্বারটা এখানে দিয়ে দেন কমেন্টে। আপনি মনে করেন মানে নিবন্ধনে ভর্তি হবেন, নিবন্ধন লিখে ফোন নাম্বারটা দিয়ে দেন, আপনার নাম্বারগুলো একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আফসান আক্তার মিমি স্যার, মাস শেষ আর টাকা নাই, এরকম অনেক হয়। এরকম দেখবেন যে এটা বাস্তব কথা, ঠিক আছে। দিনা কি লিখছে, অনলাইনে সবারই যৌবন শেষ, নাসির স্যারের মতো। দিনা দেখছো, দুষ্ট তুমি যে কি দুষ্ট, বুঝছে। আর একটা কয় শ্রীকৃষ্ণ কীর্তন পড়ান, হ্যাঁ শ্রীকৃষ্ণ কীর্তন পড়ান। যাই হোক, অনেক কষ্ট করছেন আপনারা, ঠিক আছে, অনেক কষ্ট করছেন, এতক্ষণ রাত পর্যন্ত জায়গা গেছেন, এতক্ষণ যে রইলেন আপনারা যখন চ্যাটিং করতেন, এই করতে সেই বাদ দিয়ে জব মেডিসিনে ক্লাস করলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মনে করছেন এখন ভর্তি হতে পারবেন না, আগামীকালও ভর্তি হতে পারবেন। আমি হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি 019015195001, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কল করে আপনারা ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। যারা মনে করেন যে আপনার একটা চাকরি দরকার, ঠিক আছে, তাহলে এইটার ফ্রি আর পড়াবো না, হ্যাঁ, এটার পেইড বেজে টাকা দিয়েই শিখতে হবে, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে একটা জিনিস বলতেছে স্যার, আজকে কি এখন সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম ঘোষণা করবেন না? না, আজকে আমরা সর্বোচ্চ শেয়ারকারী নামও ঘোষণা করতে পারতেছি না, মেনশনকারী নামও ঘোষণা করতেছি না। মূল কারণ একটাই, আমাদের যে জুবাইর ভাইয়া হিসেবে যাকে আপনারা চিনেন, অনেক কেউ তার চেহারা কখনোই দেখে নাই, তিনি হলো ক্যামেরার পিছনের মানুষ। তিনি আজকে রোড অ্যাক্সিডেন্টে হসপিটালে গিয়েছে, তিনি আজকে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, যে কারণে তিনি অসুস্থ, তিনি আজকে অফিস করতে পারেন না, তিনি বাসায় আছেন, যে কারণে আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম আমরা ঘোষণা করতে পারতেছি না। তবে তিনি আগামীকাল অফিসে আশা করি তিনি আসবেন, এবং আসলে তিনি এই ভিডিওটা চেক করে আপনাদের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম আমরা আগামীকাল আমাদের ফেসবুক পেজে আপনাদের পোস্ট করে দিব। আপনারা আগামীকাল সবাই ফেসবুক পেজটা ফলো করবেন, এবং যাদের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম সেখানে দেওয়া থাকবে, তাদের নাম ঠিকানা আমাদের নাম্বারে দিয়ে দিবেন। আগামীকাল সবাই বইগুলো পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, ভালো থাকবেন। তাহলে কালকে স্যার আফসানা আক্তার মিমি স্যার, আমি ভর্তি হতে চাই, এই নাম্বারটা লিখে রাখো। রবিউল ইসলাম তিনি নম্বর শেয়ার করেছেন। যারা এই যে দেখেন, এই নম্বরটা 09015095001, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখেন। ফি আমানিল্লাহ, মৃত্তিকা হারে স্যার ভর্তি। হ্যাঁ, আচ্ছা, আপনারা জানেন জুবাইর স্যার আপনাদের জন্য কত কষ্ট করে। জুবাইর স্যার টোটাল আমাদের জব মেডিসিনটা নিয়ন্ত্রণ করে, টোটাল আপনাদের ক্লাস থেকে শুরু করার সবকিছু নিয়ন্ত্রণ করে জুবাইর ভাই। এই জুবাইর স্যারের কথা, জুবাইর ভাইয়ের কথা আপনারা অনেক শুনছেন, কিন্তু জুবাইর ভাই তার বাচ্চাকে নিয়ে যখন স্কুলে যাচ্ছিল, হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট করছে। সে সহজে আসলে রুম থেকে বের হয় না, এবং তিনি কিন্তু কখনো ছুটি কাটায় না। আমাদের জব মেডিসিনে যোগদান করার পর কিন্তু তিনি কখনোই একদিনের জন্য কিন্তু তিনি ছুটি কাটাননি, সপ্তাহে 7 দিনই কিন্তু তিনি অফিস করেন। তো দেখেন, সেই লোকটা একদিনের জন্য মানে সকালবেলা তার বাচ্চাকে নিয়ে একটু স্কুল দিতে গেছে, ওই সকালবেলা সে রোড অ্যাক্সিডেন্টটা করলো। তো যাই হোক, তার জন্য আমরা সবাই দোয়া করি যেন সে দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে ইনশাল্লাহ। আগামীকাল আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী যারা গিফটগুলো পেয়েছেন, আগামীকাল আমাদের পেজে আমরা পোস্ট করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের পোস্ট করে দেবো। ওকে 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আপনার আগামীকাল আবার আপনাদের ক্লাসে, পেইড বেজের ক্লাসে। যারা ভর্তি হয়েছেন মানে সবাই আগামীকাল পেইড বেজের ক্লাসে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।